গত বছর শীতে শুভ্রর এসআইয়ের নিয়োগ হয়েছে। ট্রেনিং শেষে 1 বছর হয়েছে ডিউটি জয়েন করেছে। ডিউটি জয়েনের এরই মধ্যে তাকে শহরের মধ্যেই শিফট করা হয়েছিল, কিন্তু কিছুদিন বাদে তার ট্রান্সফারের নোটিশ আসলো। সে দেখল তাকে ট্রান্সফার করা হয়েছে নীলফামারীর একটা গ্রামে, এবং সেইখানে তাকে যেতে হবে। এবারও শীত চলে আসলো। শুভ্র জানে যে উত্তরাঞ্চলে নাকি অনেক শীত পড়ে। শুভ্রর ট্রান্সফার লেটারে নীলফামারী দেখেই তার একদম আক্কেল গুরুম অবস্থা, কারণ সেইখানে শীতের চোটে ডিউটি করতে পারবে কিনা কে জানে। তারপর আবার পুলিশের চাকরি, যদি রাত্রেবেলা ডিউটি হয়, যদি কি ডিউটি তো রাত্রেবেলাই হবে। বেশিরভাগ সময়ই এমনটাই হয়ে থাকে, আর তদন্তের জন্য গ্রামে গ্রামে ছুটতে হবে। শুভ্র শহরের ছেলে, সারা জীবন শহরে থেকেছে। শুভ্র যখন এসআইয়ের পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছিল, তখন সে খুব কষ্ট করে শীতের মধ্যে ক্লাস করেছে। শুভ্রর শীত একদমই পছন্দ না। সে ট্রান্সফার লেটার হাতে নিয়ে চোখ গরম করতে করতে থানা থেকে বেরিয়ে গেল। বাইরে এসে একটা সিগারেট ধরালো। দোকানদার মামাকে চিৎকার দিয়ে বলল, একটা চা দিন তো। শুভ্রর মেজাজ খারাপ, কারণ এই ট্রান্সফার লেটার দেখে যে কারো মেজাজ খারাপ হবে। একে তো ডিসেম্বরের সময়, তারপর আবার এখন ট্রান্সফার নোটিশ, খুবই বিরক্তিকর বিষয়। শুভ্র ব্যাগপত্র সব গুছিয়ে নীলফামারীর উদ্দেশ্যে রওনা দিল, কারণ কিছু করার নেই, উপরের নির্দেশ। শুভ্র অবশ্য এএসপি বরাবর নোটিশ দিয়েছে, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। শুভ্রকে যেতেই হবে। তার রাত 8:30টার বাস। নাবিল পরিবহনে সে চেপে বসল। তবে শুভ্রর একটা স্বভাব কি, সে সহজে সবকিছু মেনে নিতে পারে না। যেটা তার মনের বিরুদ্ধে যায়, সেটা সে কেন জানি খণ্ডাতে পারে না। খুবই বিরক্ত লাগে। শুভ্র যখন বাসে চড়ে যাচ্ছিল, বাস ঢাকা শহর পার হলো। বাসের মধ্যে বসে শুভ্র সেটাই ভাবছে। কিছুক্ষণ পরে বাস অর্ধেক পথে দাঁড়ালো। শীতের তাণ্ডব দেখে তার এখনই বিরক্ত লাগছে। কিছু করার নেই। শুভ্র সেদিন ভালো ভালোর মতো নীলফামারী তার পুলিশ কোয়ার্টারে পৌঁছে গেল। পৌঁছাতে পৌঁছাতে সকাল 8টা বেজে গেল। তবে প্রথম দিন শুভ্রর কেন যেন ভালো লাগতে শুরু করলো, কারণ অনেকদিন পরে গ্রামের আবহাওয়া পেয়ে শুভ্রর ভালো লাগছে। শুভ্র আগে থেকেই সবকিছু ম্যানেজ করে রেখেছে। এখানে একটা পুলিশ কোয়ার্টার পেয়েছে। যেহেতু সে বিবাহ করেনি, সেহেতু তার পুলিশ কোয়ার্টার পাওয়ারও কথা না, কিন্তু তার উপর মহলে হাত আছে বলে সে খুব ইজিলি বিষয়টা ম্যানেজ করতে পেরেছে। শুভ্র এসে দ্রুত ঘুমিয়ে পড়ল, কারণ সারা রাত জার্নি করার পরে এখন আর কিছু ভালো লাগছে না। শুভ্রর ঘুম ভাঙল বিকেলবেলা। শুভ্র উঠে গোসল করে বাইরে চলে গেল। আশপাশটা একটু ঘুরে ফিরে দেখল, তারপর একটা হোটেলে ঢুকে নাস্তা করে নিল। কোন সময়ের খাবার খেলো সেটা বোঝা গেল না, সকালে নাকি রাত্রের। শুভ্র একটু আশেপাশে ঘোরাফেরা করতেই দেখল শীত বেশ ভালোই পড়েছে, দ্রুত কোয়ার্টারে ফিরে যেতে হবে। শুভ্রর সাথে কোয়ার্টারের গেটের সামনে দেখা হলো রমেশবাবুর। রমেশবাবুর এখানকার হাবিলদার। সে এখানে অনেক বছর ধরে চাকরি করে। আজকে রাত থেকে শুভ্রর ডিউটি শুরু। রাত্রের 10টার পরে ডিউটিতে যেতে হবে। শুভ্র রমেশবাবুর সাথে কথা বলল। রমেশবাবু তাকে জানালো, স্যার সাবধান, এলাকা কিন্তু ভালো না। আমি বললাম, একজন পুলিশকে ভয় দেখাচ্ছেন? রমেশবাবু বললেন, ওই মানুষের ভয় দেখাচ্ছি না, বা সন্ত্রাসের ভয় দেখাচ্ছি না। জানা গেছে এই এলাকায় ভূত প্রেতের খুব আবির্ভাব আছে। আমি হেসে বললাম, আপনি কি ঠাট্টা করছেন আমার সাথে? রমেশবাবু বলল, ঠাট্টা করছি না, এমনটা ঘটেছে বলেই আপনাকে বলছি। আমি হাসতে হাসতে রমেশবাবুর কাঁধে হাত রেখে ঘরের দিকে চলে আসলাম। ঘরে এসে দেখলাম সব এলোমেলো অবস্থায় পড়ে আছে। সবকিছু গুছিয়ে দ্রুত আমাকে থানার উদ্দেশ্যে বের হতে হবে, কারণ 9টা বেজে গিয়েছে। থানাটা এখান থেকে খুব বেশি দূরে না হলেও আজকে যেহেতু প্রথম দিন, একটু তাড়াতাড়ি যেতে হবে। ওসি সাহেব আছে কিনা কে জানে। অবশ্য ওসি সাহেবের সাথে আজকে দেখা করা উচিত ছিল, তবে সেটা হয়নি। শুভ্র দ্রুত তার কাপড় চোপড় এবং ইউনিফর্ম রেডি করে ঘরে তালা দিয়ে বেরিয়ে পড়ল। শুভ্র ভেবে পাচ্ছে না যে আজকে কেন তাকে ডিউটি দিল। ডিউটি দিবে দিনের বেলা, সবাই থাকবে, নতুন একজন এসআই এসেছে, সবাই দেখবে। তা না এই রাত্রেবেলা ডিউটি দেওয়ার কোনো মানে হয়? টোটালি ফাইজলামি। আমি আগে আগেই পৌঁছে গেলাম। সেখানে গিয়ে সবাই আমাকে স্বাগত জানালো, আর আমি দুপুরবেলা কেন আসিনি সেটা নিয়ে তারা আমাকে প্রশ্ন করলো। ওসি সাহেবও ছিলেন। ওসি সাহেবের সাথে কথা বলে, ওসি সাহেব আমার পরিচিত। আমি যখন ঢাকাতে ছিলাম তখন তার সাথে আমার পরিচয় ছিল, তো এটা দেখে ভালো লাগলো। ওসি সাহেবের সাথে বেশ খানিকক্ষণ কথা বলে বললাম, আজকের কাজ কি, কোনো কেস আছে নাকি? ওসি সাহেব বললেন কি যে, আজকের কেস বইসা থাকো না,
10-15 দিনও কোনো কেস আসে কিনা সেটার সম্ভাবনা নাই, আর তুমি বলতেছো আজকের কেস। ভালো জায়গায় আসছো, এখানে কোনো কাম নাই। আমি বললাম, স্যার কাজ না থাকলে তাহলে এখানে পুলিশ রেখেছে কেন, আর এত বড় পুলিশ কোয়ার্টারও কেন রেখেছে? ওসি সাহেব বললেন, এখানে ভূত প্রেতের উপদ্রব ছাড়া কোনো সন্ত্রাসের উপদ্রব নাই, তাছাড়া সব একদম চকাচক। তাই বলে হাসতে হাসতে সে বেরিয়ে গেল, বলল, আজকে আমার ডিউটি শেষ, তোমার জন্যই বসেছিলাম। আমি বললাম কি যে স্যার, শুনে খুশি হলাম। ওসি সাহেব চলে গেলেন। আমি থানায় বসে বসে মশা মাছি মারতে লাগলাম। এই শীতের মধ্যে নাইট ডিউটি করতে কার ভালো লাগে? খুবই বিরক্ত লাগতে শুরু করলো। এরকম 4-5 দিন ডিউটি আমার রাত্রেবেলা পড়লো। দিনের বেলাও পড়েছে মাঝখানে, তবে রাত্রেবেলা যে কেন বেশি পড়ে, আমরা যে জিনিসটা বেশি চাই না সেটাই আমাদের সাথে বেশি করে ঘটে। কি ব্যাপার বুঝতে পারছি না, আসলে খুবই বিরক্তিকর বিষয়। টানা 2 সপ্তাহ পরে ওসি সাহেব শুভ্রকে ডাকলো, ডেকে বলল, একটা কেস হ্যান্ডওভার হয়েছে, আপনাকে উত্তরখান যাইতে হবে, সেখানে একটা তদন্ত করতে হবে। মার্ডার কেস, মার্ডার কেসের আসামি ধরা হয়েছে, তদন্ত করতে হবে, তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে, এই আপনার কাজ। আমি বললাম, কেসের নথি পাঠিয়ে দিন, আমি বাকিটা দেখছি, আপাতত আমাকে যেতে হবে, আমার ডিউটি টাইম শেষ। আমার টেবিলে কনস্টেবলকে দিয়ে রেখে দিবেন। তারপর খট করে ওসি সাহেব ফোন রেখে দিলেন। আমি থানা থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে সোজা বাড়ির দিকে চলে গেলাম। ওই দিন নাইট ডিউটি ছিল আমার, এবং রাত্রেবেলায় আমাকে তদন্তে যেতে হবে। রাত্রেবেলা কি যে তদন্তে যায় কে জানে, একজন আসামিকে ধরতে যেতে হবে। আমি 2জন কনস্টেবল সাথে নিয়ে থানার গাড়িটা নিয়ে এই শীতের মধ্যে উত্তরখান চলে গেলাম আসামি ধরতে। সেখানে গিয়ে কাউকে পাওয়া গেল না, ভীষণ মেজাজ খারাপ। 2 সপ্তাহ পরে একটা কেস পাওয়া গেল, তাও আবার এরকম আধ খাওয়া কেস। কনস্টেবল সাহেব আমাকে বললেন, স্যার পাশে দাঁড়ায় একটু চা খেয়ে নিই, অনেক ঠান্ডা পড়ছে। গাড়িটা পাশে সাইড করা হলো, সাইডে দাঁড়িয়ে 2জনে মিলে চা খাচ্ছিলাম। একটা সিগারেট ধরালাম, আশপাশ থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম। কনস্টেবল ভয়ে বলল কি যে, স্যার এখান থেকে তাড়াতাড়ি যেতে হবে, সেই ভূত প্রেতের উপদ্রব মনে হইতেছে। আমি বললাম কি যে, চুপ করো, এত বেশি কথা বলো কিসের জন্য? কনস্টেবল সম্ভবত বেচারা ভয়ই পেয়েছে। কেচের কোনো সুরাহা করতে পারছি না, কেন যেন একটার সাথে আরেকটা পেঁচিয়ে যাচ্ছে। এর 3-4 দিন পরে এক দুপুরবেলা আবার আমাকে সেখানে যেতে হলো নানান বিষয় ইনভেস্টিগেশন করার জন্য। শার্প মার্ডার, কে যেন গলা কেটে দিয়েছে। সবাই বলছে ভূতের উপদ্রব, কিন্তু ভূতের আড়াল যে মানুষ ক্রাইম করে বেড়াচ্ছে সেটাকে দেখবে। এটা তো সাধারণ মানুষ বলছে না, গ্রামের সাধারণ মানুষ ভূত প্রেতে বেশি বিশ্বাস করে। তবে এদিকের মানুষজন ভূতকে কেন প্রাধান্য দিচ্ছে সেটাই বুঝতে পারলাম না। প্রায় 19 দিন পরে আমি কেস সলভ করে ফেললাম। শার্প মার্ডার কেস। ভাই জমি জমার কারণে ছোট ভাইকে মার্ডার করেছে আর ধরেছে অন্য আসামিকে। খুবই সূক্ষ্ম হাতের কাজ, তবে আমার ইনভেস্টিগেশনে ওসি স্যার খুবই খুশি। মাত্র 25 দিনে তদন্তের রিপোর্ট জমা দিয়ে ফেলেছি এবং আসামি সাজাও পেয়ে গিয়েছে। এটা খুবই চমৎকার বিষয়, এর আগে এরকম মিরাকেল কখনো হয়নি। সে আমার ইন্টেলিজেন্সের তারিফ করলো এবং আমাকে সবসময় তার পার্সোনাল গাড়িটি দিল তদন্তের জন্য, কারণ গ্রামাঞ্চল বলা যায় না আর ভূত প্রেতের উপদ্রব আছে। সেহেতু সে আমাকে বললো কি যে, রাত্রেবেলা তদন্তে গেলে অবশ্যই আমার গাড়ি নিয়ে যাবে। আমার একটা স্পেশাল পাওয়ার এখানে চলে আসলো, আমি যেখানে যাই এরকমই হয়। ওই দিন রাত্রেবেলা একটা তদন্তের কাজ সেরে আমি নীলফামারী শহর থেকে থানার দিকে ফিরছিলাম। রাতটা বেশ গভীর হয়ে গিয়েছিল। একটা হাইওয়ে রাস্তা, সামনে দেখি ব্রিজের কাজ চলছে, এদিক দিয়ে যাওয়া যাবে না। আমি বললাম কি যে, এদিক দিয়ে যাওয়ার আর কোনো ব্যবস্থা আছে, ছোটখাটো কোনো রাস্তা আছে? ওইখান থেকে একজন লোক দেখিয়ে দিলেন, আপনি ডানের দিকে চলে যান। তখন রাত প্রায় 1টা কি 1:30 হবে। রাত্রেবেলা ঘোরাঘুরির অভ্যাস আছে। শীত অনেকটা কমে এসেছে, ফেব্রুয়ারির মাস পড়েছে। শীত কম মানে নাই বললেই চলে, তবে সামান্য কুয়াশা আছে। এই রাত্রেবেলা 1টা বাজে ব্রিজের এখানে এরকমভাবে কাজ করছে, কে কাজ করছে সেটা দেখেই তো আমার সন্দেহ জাগলো। আমি বললাম, তুমি এখনো কাজ করছো, আর লোকজন কোথায়? সে বলল কি যে, স্যার আমি এখানেই থাকি, এখানে দেখভাল করি। তার এই কথা শোনার পরে আমি আর কোনো কথা বললাম না। আমি সাথে সাথে জিপ গাড়িটা ডানের সেই জঙ্গলের রাস্তায় ঘোরালাম। জঙ্গলের রাস্তা দিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। খুবই অদ্ভুত বিদঘটে জায়গা। কিছুক্ষণ পরপর একটা বাঁশঝাড়, জঙ্গলের মধ্যে এরকম বাঁশঝাড় কোত্থেকে আসছে সেটাই বুঝতে পারছি না। সামান্য একটু এগিয়ে যাওয়ার পরে হঠাৎ করেই গাড়ির স্টার্ট নেওয়া বন্ধ করে দিল। কি এক মুসিবতে পড়া গেল বলেন তো, এই শীতের মধ্যে, তারপর আবার এরকম একটা জঙ্গল, এখানে যদি গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়। পরে খুলে দেখলাম নর্মাল কেস,
ফুয়েল শেষ হয়ে গিয়েছে। ফুয়েল ট্যাঙ্কে অবশ্য সবসময় রিজার্ভে তেল থাকে। আমি পেছন থেকে এক টপ তেল নিয়ে ট্যাঙ্কিতে লোড করলাম। আমার কেন যেন মনে হচ্ছিল আশেপাশে কিছু একটা আমার দিকে তাকিয়ে আছে এবং আমার দিকে ফলো করছে। হঠাৎ করেই মনে হলো কেউ আমার কাঁধের উপর হাত রাখলো। আমার শরীর যেন একদম হিম হয়ে উঠল। আমি পেছন দিকে তাকিয়ে দেখি কিছুই নেই। তাহলে এটা কি আমার মনের ভ্রম ছিল? আমি তো এরকম ভয়টাই পাই না, তাহলে এরকম কেন হচ্ছে আমার সাথে? আমি বিষয়টা একদমই বুঝতে পারছি না। তারপর তেল ভরে আমি জিপে উঠতে যাব, তখনই খেয়াল করলাম জঙ্গলের মধ্যে থেকে একজোড়া চোখ আমার দিকে তাকিয়ে আছে। আমি স্পষ্ট দেখতে পেলাম। আমি যখন চোখ কষলে আবার জঙ্গলের দিকে তাকালাম, ভালো মতো লাইট মেরে দেখলাম কই কেউ তো নেই। তাহলে কি এটা আমার মনের ভ্রম ছিল? আসলে এমনটা হয় যখন এলাকার সবাই বলে যে এখানে অনেক ভূত প্রেত আছে, তখন নিজের মধ্যে একটু অন্যরকম বিরূপ প্রতিক্রিয়া হতেই থাকে। বিষয়টা যেন এমনই কিছুটা। আমি সেগুলোকে পাত্তা না দিয়ে গাড়ি স্টার্ট দিয়ে সামনের দিকে এগোতে শুরু করলাম। জঙ্গল পেরিয়ে সামান্য একটু সামনে গিয়ে দেখলাম হাইওয়ে রাস্তা উঠেছে। তার মানে এখানের ব্রিজের পরে এটাই মনে হয় রাস্তা। আমি হাইওয়ে রাস্তায় সংযুক্ত হলাম। হঠাৎ করে রাস্তার কোণে দেখলাম এক জোড়া হাত আমার দিকে ইশারা করে রাখছে। আমি দেখলাম এক জোড়া না, একজন মানুষেরই দুটো হাত একসাথে নাড়াচ্ছে। আরে ভাই, এরকম করে দুই হাত নাড়িয়ে কে লিফট চায়? আমি সামনের দিকে থামতে দেখলাম একটা মেয়ে মানুষ, এবং একটা মেয়ে মানুষ এত রাত্রেবেলায় এই জঙ্গলের রাস্তায় এখানে দাঁড়িয়ে লিফট চাইছে। যেহেতু আমি পুলিশ মানুষ, আমার নাগরিক দায়িত্ব, আমি দাঁড়ালাম। মেয়েটার মুখে স্কার্ফ জড়ানো, হাতটা বেশ ফর্সা। হাতটা বাড়িয়ে যখন আমাকে থামালো, আমি দাঁড়িয়ে পড়লাম সাথে সাথে। যেহেতু এটা আমার নাগরিক দায়িত্ব আর আমি যেহেতু পুলিশ, সেহেতু এরকমভাবে মধ্যরাতে কেউ হাত বাড়িয়ে দাঁড়াবে লিফটের জন্য, আমি দাঁড়াবো না সেমনটা কি হয় নাকি? আমি দাঁড়িয়ে তাকে বললাম কি যে কোথায় যাবেন? মেয়েটা কোনো জবাব দিচ্ছিল না। তার মাথায় স্কার্ফ জড়ানো এবং মাথাটা নিচুর দিকে করা, সাথে একটা সুটকেসও আছে। বোধহয় শহর থেকে এসেছে দেখে বোঝা যাচ্ছে, কারণ একটু উজ্জ্বল এবং পরিষ্কার কাপড় পরেছে। গ্রামের মানুষ সাধারণত এরকম কাপড় পরেন না, খুবই অদ্ভুত দেখতে কাপড়, শহরেও খুব একটা দেখা যায় না। আমি তাকে জিজ্ঞেস করলাম, কোথায় যাবেন ম্যাডাম? আপনি আমাকে বলতে পারেন, আমি একজন পুলিশ অফিসার, আপনাদের এই ডিমলা থানাতে এসেছি। সে বলল কি যে আমি এই তো সামনে যাব, রাত্রেবেলা বাস আমাকে এখানেই নামিয়ে দিল। আমি বললাম আর একটু সামনে নামবো, কিন্তু আমাকে এখানেই নামিয়ে দিল। মেয়েটা যখন মুখ তুলে তাকালো, তখন শুভ্রর মেয়েটার দিকে তাকিয়ে একদম আক্কেল গরম অবস্থা। সে দেখে একদম ফিট খাইয়ে যায় এরকম অবস্থা, কারণ মেয়েটা দেখতে অসম্ভব রকমের সুন্দর, এবং তার চোখের দিকে তাকিয়ে শুভ্র যেন একদম ডুবে যাচ্ছিল। এত সুন্দর মেয়ে মানুষ, শুভ্র এখনো অবিবাহিত, সেহেতু সুন্দরী মেয়ে মানুষ দেখলে তার মনে প্রেম জাগবে, সেটাই স্বাভাবিক। শুভ্র কোনো কথা বলছিল না। মেয়েটা তখন বলে উঠল, আপনি যেন কোন থানার? শুভ্র এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে আছে। অসম্ভব রকমের সুন্দরী এক মেয়ে। এত সুন্দর মেয়ে শুভ্র শহরও দেখেছে কিনা শুভ্রর জানা নেই। কোনো মেকআপ নেই, কোনো কিছু নেই, একদম সিমসামা সিধে সাদা। শুভ্রর সাথে সাথে বলল কি যে হ্যাঁ, এই তো আপনাদের এই ডিমলা থানায় এসেছি। আমি শহরে একটু গিয়েছিলাম কাজে, একটা তদন্তের কাজে। তো আপনি এখানে কি করছেন? আপনি কোথায় থাকেন? সে তখন জানালো, এই তো সামনেই আমার বাড়ি, আমি এখানেই থাকি। আমি বললাম, আপনি এইখানেই থাকেন মানে আপনারা কি অনেক বড় লোক নাকি? জামা কাপড় দেখে বোঝা যাচ্ছে সাধারণত গ্রামের মানুষজন এরকমভাবে জামা কাপড় পরে না। ডিমলার আশেপাশেই বাড়ি? তখন সে বলল কি যে হ্যাঁ, আপনি চলুন, দেখতে পাবেন। আমি বললাম, উঠে আসুন। তারপর দেখলাম সে দাঁড়িয়ে আছে তখনও। ভাবলাম হয়তো ব্যাগ উঠাতে লজ্জা পাচ্ছে। আমি তার কাছে এগিয়ে গেলাম। কাছে যাওয়ার সাথে সাথেই এমন চমৎকার একটা সুগন্ধি আমার নাকে ভেসে আসলো। আমি দেখে একদম যেন বিমোহিত হয়ে যাচ্ছিলাম। তারপর আর কি, ব্যাগটা পেছনে তুলে তাকে বললাম কি যে উঠুন। মেয়েটা আসলেই অপরূপ রূপবতী। এরকম রূপবতী মেয়ের সাথে প্রেম করা গেলে মন্দ হয় না। শুভ্র মনে মনে সেটাই ভাবছিল। মেয়েটা তার পাশে এসে বসল। যখন শুভ্র আবার গাড়ি স্টার্ট দিল, গাড়ি চলতে শুরু করেছে। ফেব্রুয়ারির সময়, শীত তেমন একটা নেই। বাতাসে হু হু করে বাতাস বইছে, হালকা ঠান্ডা গরম বাতাস। তার মাঝে আবার এরকম একজন সুন্দরী মেয়ে যদি আমার পাশে বসে থাকে, তাহলে তো আর কোনো কথাই নেই। মেয়েটাকে এত সুন্দর দেখতে আমি আপনাদেরকে ভাষায় বর্ণনা করতে পারবো না। আমার কাছে খুবই চমৎকার লাগলো, এবং মনে হলো যে একে এখনই প্রপোজ করে দেওয়া দরকার। কারণ লাভ অ্যাট ফার্স্ট সাইট বলে একটা কথা আছে না, আমার সেটাই বোধহয় হয়ে গিয়েছে। কারণ এত সুন্দর মেয়ে মানুষ আমি আমার সার্ভিসে কেন, আমার জীবনে কোনোদিন দেখিনি। মেয়েটার সাথে গল্প করতে লাগলাম। বললাম,
আপনি কোন জায়গায় থাকেন? আপনার বাবার নাম কি? মেয়েটা কোনো উত্তর দিচ্ছিল না। আমি বললাম, বলতে যদি সমস্যা হয় তাহলে বলার দরকার নেই। মেয়েটা বলল, আরে না না, আসলে আমার মনটা একটু খারাপ তো, এই জন্যই একটু চুপচাপ আছি। আমি বললাম, মন খারাপ কিসের জন্য, কি হয়েছে? মেয়েটা বলল কি যে, তেমন বিশেষ কিছু না। আমার বাবার নাম কি, আমাদের বাড়ি কোথায়, চলেন আমার সাথে, তাহলেই বুঝতে পারবেন। মেয়েটা একটু সামনে গিয়ে বলল কি যে, বাঁদিকে যেতে হবে। বাঁদিকে জঙ্গলের রাস্তা, হাইওয়ে রাস্তা না, পাকা রাস্তাও না, কাঁচা একটা রাস্তা। আমি বললাম, আপনি শিওর তো এই রাস্তা দিয়েই? আমি মনে মনে ভাবলাম হয়তো এদের কোনো বাগান বাড়ি আছে এদিকে, সেই বাগান বাড়িতে বেড়াতে এসেছে, মার সাথে ঝগড়া করে হয়তো চলে এসেছে, বা যাই হোক, যেটাই হোক আমার কি। আমি গাড়িটা লেফটে নিলাম। লেফটের জঙ্গলের রাস্তাটা খুবই ঘন এবং শুনশান রাস্তা। এদিকে জঙ্গলের মধ্যে এরকম রাস্তা আছে সেটা তো আগে জানতাম না। তাহলে আমার ইনভেস্টিগেশনের জন্য আরেকটু সুবিধা হয়ে গেল। কারণ হচ্ছে বেশিরভাগ ক্রিমিনালরা এরকম জঙ্গলই বেছে নেয় পলাবার জন্য। এখন তো আমার আরও সুবিধা হয়েছে। আমি বললাম, আপনারা এরকম জঙ্গলের মধ্যে থাকেন? মেয়েটা বলল, জঙ্গলের মধ্যে না, আপনি একটু সামনে এগিয়ে যান তাহলেই বুঝতে পারবেন। আমাদের বাগান বাড়িটা বিশাল বড়, একদম আলিশান। হালকা একটু জঙ্গল পেরোনোর পরেই দেখলাম সত্য সত্য, কারণ বিশাল এক আলিশান রাজার বাড়ির মতো জঙ্গলের মাঝখানে একটা বাড়ি, এবং এখানকার জঙ্গলটা আরো বেশি ঘন। হঠাৎ করেই যেন ঘন হয়ে উঠেছে। আমি উপরের লাইটটা মারতেই দেখলাম কি যে সামনে বিশাল এক আলিশান রাজার বাড়ি। সামনে গেটের সামনে যাওয়ার পরপরই আমি হর্ন দিলাম। হর্ন দেওয়ার পরে কেউ কোনো শব্দ করলো না। গেট আপনা আপনি খুলে গেল। না কোনো দারোয়ান দেখতে পেলাম, না অন্য কিছু, কোনো কিছুই আমার চোখে পড়লো না। তারপর গেট খোলার পরে আমি ঘরের ভেতরে, মানে হচ্ছে বাড়ির ভেতরে গাড়িটা ঢোকালাম। মেয়েটাকে নিচে নামালাম এবং তার ব্যাগটা নিচে নামিয়ে দিলাম। মেয়েটা বলল কি যে, আসুন আমাদের বাসায় এসুন, চা খেয়ে যান, তারপর যাবেন। এখন আপনি বলেছিলেন না আমার বাবার সাথে দেখা করবেন, আমার বাবা বোধহয় এখনো জেগে আছে, চলুন। আমি বললাম কি যে, না 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 না, আজকে আমার দেরি হয়ে গিয়েছে, থানায় রিপোর্ট দিয়ে আমাকে দ্রুত বাসায় যেতে হবে। মেয়েটা বলল কি যে, বাড়ির কাছে এসে ফিরে যাবেন? এমনটা কি হয় নাকি? আপনি আসেন, আমাকে এত বড় উপকার করলেন। আমি বললাম, মেয়েটা আমার দায়িত্ব, একজন পুলিশ অফিসার হিসেবে নাগরিক দায়িত্ব তো আমি পালন করতেই পারি, তাই না? ঠিক আছে, আপনি তাহলে যান। মেয়েটা তখন বললো, তাহলে যাবেন না? আমি বললাম কি যে, না না, আজকে না, অন্য কোনো একদিন যদি আসি তাহলে নিশ্চয়ই যাব। মেয়েটা ঘরের ভেতরে চলে গেল। মেয়েটা যখন মেন দরজার কাছে গেল, ঘরের দরজা আপনা আপনি খুলে গেল, এবং এই বাড়িটা দেখতে রাজপ্রাসাদের মতো, কিন্তু খুবই অদ্ভুত। কারণ রাজপ্রাসাদ তো এত বড় হয় না, এক একটা দরজা সবকিছুই বিশাল বড় বড়, এবং কেমন অদ্ভুত যেন, সাদা রঙের, পুরো ইমারতটাই সাদা রং করা। এবং ভেতরে যখন দরজা খুললো, দেখলাম ভেতরেও কেমন যেন সাদা রং, এবং আগুন জ্বালানো, লাইটের কোনো ব্যবস্থা নেই বা ইলেকট্রিসিটির কোনো ব্যবস্থা নেই। এরকম একটা আধুনিক বাড়িতে ইলেকট্রিসিটি থাকবে না, লাইট থাকবে না, সেটা কেমন করে হয়? যাই হোক, আমি এত কিছু চিন্তা না করে সোজা গাড়ি স্টার্ট দিলাম। স্টার্ট দিয়ে ওইখান থেকে বেরিয়ে যেতেই দরজাটা আপনা আপনি খট করে লেগে গেল। ভাবলাম হয়তো আধুনিক প্রযুক্তি, কত কিছুই না এখন বেরিয়েছে, আধুনিক জামানা। জঙ্গলের রাস্তা ধরে আমি আবার সামনে এগিয়ে আসলাম। হাইওয়ে থেকে বেশি একটা দূরে না, 1 কিলোমিটার সামনে হবে। জঙ্গলের রাস্তা পেরিয়ে হাইওয়েতে উঠতেই আমি মনে মনে বলতে লাগলাম, এখানকার মানুষ ভূত প্রেতে বিশ্বাস করে, এই মেয়েটা একটা ভূত নয় তো? এই মধ্যরাতে জঙ্গলের মধ্যে গেল। তাই বলে হো হো করে হাসতে হাসতে আমি সোজা থানার দিকে চলে আসলাম। অনেকক্ষণ গাড়ি চালিয়ে আমি একদম টায়ার্ড হয়ে গিয়েছি। থানায় এসে রামলালকে বললাম, তুমি এই ফাইলগুলো দ্রুত রেডি করো। রামলাল আমাদের থানার কনস্টেবল, সে এখানে কাজ করছে 14 বছর ধরে। তার ট্রান্সফার নেই, কোনো কিছু নেই। সে বোধহয় কাউকে বলে ট্রান্সফার আটকিয়ে রেখেছে, কারণ তার নিজের গ্রামের বাড়িও এখানে তার কাজ করতে সুবিধা হয়। রামলাল একজন হিন্দু, তার নাম রামলাল কে রেখেছিল সেটা নিয়ে আমি হাসি ঠাট্টা করতে করতে তার সাথে অনেক মজা করি, কিন্তু সে এইসব বিষয়ে কোনো কিছু মনে করে না। আমি বললাম, রামলাল, আমি তাড়াতাড়ি চলে গেলাম, পাশেই পুলিশ কোয়ার্টার, সেহেতু গাড়ি না নিয়ে গিয়ে হেঁটেই চলে গেলাম। 5 মিনিট লাগে যেতে। ভীষণ টায়ার্ড ছিলাম, যেহেতু বাসায় এসে আর খাওয়া দাওয়া করার মুডও থাকলো না। পুলিশের হয়েছে এই একটা ঝামেলা, কোনো কিছুর টাইম নেই, রুটিন নেই, এই ডিউটি, এই আবার কাজ, সব মিলিয়ে মানে জীবনটা যেন কেমন হয়ে ওঠে। আমি এসে দ্রুত ঘুমিয়ে পড়লাম, খাওয়ারও সময় পেলাম না।
কারণ অনেক ঘুম পেয়েছে এবং টায়ার্ডও লাগছে। ঘুমিয়ে ঘুমিয়ে হঠাৎ করেই স্বপ্ন দেখতে লাগলাম। দেখলাম সেই মেয়েটা আমার ঘরে এসেছে। আমি তাকে সাদরে আপ্যায়ন করলাম এবং বসতে দিলাম। মেয়েটা আমার সাথে গল্প করছে এবং কিছুক্ষণ বাদে মেয়েটা আমার হাত ধরে বসলো, বলল কি যে আমি তোমাকে পছন্দ করে ফেলেছি জানো। এই কথা বলার পরে আমার হাত পা এবং শরীর কাঁপতে শুরু করলো। এরপর আমি আর ও মিলে বাহিরে গাড়িতে করে ঘুরতে গেলাম। দুজনে ঘুরছি। আমি মনে মনে ভেবেই নিয়েছি যে সে আমার প্রেমিকা এবং স্বপ্নের মধ্যে দেখছি যে আমরা দুজন প্রেমিক প্রেমিকা। এবং সামনে গিয়ে একটা জায়গায় থামলাম। তারপর রৌদ্রের আলোয় দুজনে ভিজছি। গোধূলির সন্ধ্যা। কিছুক্ষণ পরে দুজন দুজনকে চুমু দিতেই যাব, ঠিক তখনই ঠকঠক শব্দে আমার ঘুম ভেঙে গেল। কি একটা রোমান্টিক মুহূর্ত ছিল। দেখলাম কনস্টেবল রামলাল ঠকঠক করছে। বেলা 11:30 বাজে। আমাকে এবার ডিউটিতে যেতে হবে। 12:30 থেকে ডিউটি। কালকে রাত্রে ডিউটি করে আসলাম, আবার এখন ডিউটি। ঘুমানোর টাইম পাবো কোথায়? রামলাল বলল, স্যার স্যার ওঠেন। ও স্যার। মেজাজটা এত খারাপ হলো, উঠে রামলালকে গিয়ে একটা ধমক দিতে যাব, পরক্ষণই মনে হলো যাই হোক, যেটা গেছে গেছে। আমি বললাম কি হয়েছে? রামলাল বলল কি যে স্যার আপনারা ওসি সাহেব এখনই ডাকছেন, এখনই যাইতে হবে। কোনো একটা ফাইল নাকি খুঁজে পাইতেছে না, জরুরি ফাইল। আমি বললাম কি যে আমি এখন যাইতে পারবো না। আর তুমি এখন আসছো কিসের জন্য? তোমার ডিউটি কি শেষ? রামলাল বলল, হ স্যার আমার ডিউটি শেষ। এই জন্য আমি ভাবলাম যে আপনারা বইলা যায়, ওসি সাহেব মানে পাঠাইলেন। আমি বললাম কি আচ্ছা ঠিক আছে যাও, আমি ডিউটির আগে যেতে পারবো না। আমার 12:30টায় ডিউটি, 12:30টায় যাবো, এর আগে আমি পারবো না যেতে। তারপর বললেন কি যে সে আপনি যখন যান আপনার বলার দরকার, বইলা গেলাম, এখন আপনি যা ইচ্ছা তাই করেন। তারপর রামলাল চলে গেল। ওসি সাহেবের কোনো দিক ঠিক নেই, কখন থানায় আসে কখন কি করে কিছুই বোঝা না, আর আমাকে শুধু অর্ডার দিতে থাকেন। বিষয়টা আমার জন্য খুবই বিরক্তিকর বিষয়, আমার কাছে খুবই জঘন্য লাগে। আমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে থানার দিকে যাব। ঠিক তখনই রামলাল বললেন কি যে স্যার আপনি এখনো যান নাই? তখন প্রায় 1টার কাছাকাছি। আমি বললাম, রামলাল তুমি কিন্তু সত্যিই বকা খাবে, তুমি কি আমার সাথে ফাজলামি করছো? রামলাল বলল কি যে আরে না স্যার, ফাজলামি করবো কিসের জন্য? রামলালের সাথে মাঝে মধ্যে আমি হাসি ঠাট্টা করি, সো সেও মাঝে মধ্যে এরকম ফোড়ন কাটে আমাকে। আমি বললাম, রামলাল তোমার খবর আছে, খালি থানায় আসো না। তারপর আমি থানায় গেলাম। দেখলাম ওসি সাহেব চিল্লাচিল্লি করছেন, তার জরুরি ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না। ফাইলটা আমি আলমারির এক কাবাটে রেখেছিলাম, কিন্তু সেখান থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পড়েছি নাকি বিপদে? বিপদেরই পড়ার কথা। পরবর্তীতে অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে জানা গেল যে এই ফাইল নিয়ে গতকাল আমি নীলফামারী গিয়েছিলাম এবং সেখান থেকে আমার কিছু কাজের জন্য আমি সেই ফাইলগুলো ফটোকপি করেছি এবং সেই ফাইল সেই কাবার্ডে না রেখে আমি সেই গাড়ির মধ্যে রেখে দিয়েছি। মানে সে কাবার্ড যেখানে রেখেছিলাম সেখানে নেই, গাড়ির মধ্যে রেখে দিয়েছি। পরে আমার মনে পড়লো, আর এটা তো গাড়ির মধ্যে। ওসি সাহেব যদি এখন পর্যন্ত গাড়ি না ছুঁয়ে থাকেন তাহলে ফাইলটা গাড়ির মধ্যেই আছে, আমাকে দ্রুত খুঁজে আনতে হবে। আমি সাথে সাথে গেলাম গাড়ির কাছে, দেখলাম কি যে গাড়ির সিটের উপর রয়েছে। আমি ফাইলটা এনে খুব দ্রুততার সাথে আমার যে ফাইল আছে, মানে যেসব ফাইল আছে সেসব ফাইলের মধ্যে লুকিয়ে রাখলাম। কিছুক্ষণ পর ওসি সাহেবের সামনে থেকেই খোঁজার বাহানা করলাম এবং বললাম কি যে এইটাই তো? সে বলল কি যে হ্যাঁ। এখানে কি করছে? আমি বললাম কি যে স্যার এটা তো আপনি আমাকে দিয়েছিলেন তদন্তের জন্য। আমি বললাম কি যে তুমি মিথ্যা কথা বলতেছো, এটা তো কাবার্ডে রাখা ছিল, তুমি নিজের হাতে রেখেছিলে। আমি বললাম স্যার পরে আপনি দিয়ে দিলেন না। পরে বললো কি যে আচ্ছা যাই হোক, ফাইল পাওয়া গেছে, এই ফাইলের জন্য আমার মাথা খেয়ে ফেলতেছে এএসপি সাহেব। এটা নিয়ে এখনই তুমি এএসপির কার্যালয়ে যাও, সেখানে ফাইলটা জমা দিয়ে আসো, ঠিক আছে? এটা একটা ক্রিটিক্যাল কেস। আমি যা সন্দেহ করছি সেটাই। ওসি সাহেব এবং এএসপি সাহেব দুজনে মিলে কোনো একটা কেস বন্ধ করার চেষ্টা করছে এবং এই কেসটা খুবই সহজ কেস, মানে হচ্ছে মার্ডার কেস, মার্ডার করেছে এবং এখানে মনে হয় কোনো জালিয়াতি হচ্ছে, সম্ভবত ঘুষ খাওয়া খাই। 1-2 কোটি টাকা ঘুষ খেয়েছে এরা দুজনে মিলে কোন এক আসামিকে বাঁচাবে। আমি সমস্ত ফাইল কপি করে রেখেছি। এরা দুজন যে তালঘোল পাকাচ্ছে সেটা আমি বুঝতে পারছি খুব। ওসি সাহেব এত দ্রুত দিব্যি কিভাবে ভুলে গেলেন সেটাই বুঝতে পারছি না, কারণ গুরুত্বপূর্ণ একটা ফাইল, সেই ফাইলের মধ্যে এরকম একটা ঘুষখোরি ব্যাপার, সেটা আমাকে না জানিয়ে এরা করতে যাচ্ছে। পরবর্তীতে অবশ্য আমাকে জানাবে বলে ভেবেছিল, সেটা আমি কনস্টেবল রামলালের কাছে শুনতে পাই।
আর আমি এসব ঘুষখোরি ব্যাপার থেকে 100 হাত দূরে, সেটা ওসি সাহেব খুব ভালোভাবেই জানেন। এই জন্য হয়তো আমাকে জানানোর প্রয়োজন মনে করেননি। আমি যদি কোনোভাবে এই কেসটাকে প্রমাণ করতে পারি যে ওসি সাহেব ঘুষ খেয়েছেন, তাহলে তো সে সাসপেন্ড হবে 100% এবং আমাকে প্রমোশন হিসেবে ওসি বানিয়ে দিতে পারে। এত কম বয়সে ওসি বোধহয় আমিই হব। বয়স তো আর কম হলো না, 33 হয়ে গিয়েছে। এখনো বিয়ে শাদী করলাম না, আর ওসি হতে পারলে তো আরো ভালো। তারপর আর কি, আমি কেস নিয়ে লাগতে শুরু করলাম। আমার ডিউটি শেষ হলো 8টা বাজে। 8টা বাজে এসে আমি রান্নাবান্না করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। আগামীকালকে কোনো ডিউটি নেই, আগামীকাল নাইট ডিউটি, রাত 9টা থেকে। সেহেতু সারাদিন ফ্রি আছি। আশেপাশে কোথাও ঘুরতে যাবো ভেবেছি। ওইখানে গেলে কেমন হয়? ওই মেয়েটার বাড়িতে, ওইখানে গেলে কি ভালো হবে? আমি কিছু বুঝতে পারছিলাম না, কারণ মেয়েটা আমাকে সেদিনকে তার বাড়িতে ঢোকায়নি। এত বড় বাড়ি, এত বড় লোকের মেয়ে, গেলে কি চিনতে পাবে? তাছাড়া যাবই বা কোন উদ্দেশ্যে? আমি অনেকক্ষণ চিন্তা ভাবনা করতে লাগলাম, যাব কি যাব না। পরে ভাবলাম, না ঠিক আছে, রাত্রেবেলা যাব, কারণ রাত্রেবেলা তো ওই সময় ডিউটি থাকবে আমার। তদন্তর উদ্দেশ্যে বেরোবো বলে রাত্রেবেলা গাড়ি নিয়ে বেরিয়ে আসবো, এখন তো আর গাড়ি নিয়ে যেতে দিবে না। এটা ভাবলাম মনে মনে। মেয়েটার কথা আমার মাথা থেকে একদমই যাচ্ছিল না। আমার সাথে এখানকার একজনের পরিচয় হয়েছিল, সেও খুব ভালো অফিসার, আমার বরাবরেরই এসআই। তার সাথে আমার গল্প হতো, নিয়মিতই গল্প হতো, আড্ডা হতো। তো ওরও ওই দিন বিকেল পর্যন্ত কোনো ডিউটি ছিল না, ও ছিল অন্য থানার। যেহেতু আমাদের একই কোয়ার্টার, সেহেতু এক জায়গায় থাকতাম আমরা। তারপর ওই দিন দুপুরবেলা আমরা দুজন বেরোলাম, দুপুরবেলা 11টার দিকেই। আশেপাশটা ভালো মতো ঘুরে ফিরে দেখলাম। এলাকাটা খুব সুন্দর, এলাকার মানুষজন খুবই সহজ সরল। কিন্তু আমার মাথাতে একটা জিনিস ঢুকছিল না, যে এখানের মানুষ ভূত প্রেতে এত করে বিশ্বাস করে। ভূত প্রেত এতই বেশি যে মানুষ বিশ্বাস করে। আমি তো সেদিন রাত্রেবেলা আসলাম, কই কোথাও তো কোনো ভূত দেখলাম না, এমনকি জঙ্গলের রাস্তা ধরে আসলাম। আমি সজীবকে বিষয়গুলো বলতে লাগলাম। সজীব বলল, বন্ধু কিছুদিন থাকো, তাহলে বুঝতে পারবে ভূত প্রেত কাকে বলে এবং কেনই এই এলাকার মানুষ ভূত প্রেত বিশ্বাস করে। শুভ্র বলল, সজীব তুইও এইসব বিশ্বাস করিস? তুই অন্তত পক্ষে একজন মডার্ন যুগের ছেলে হয়ে, একজন এসআই হয়ে এইসব বিশ্বাস করিস? সজীব বলল কি যে, আর আমি বিশ্বাস করি না, আমার বাপ দাদারা সবাই এই কথাই বলে। আর আমি যেহেতু এই অঞ্চলের ছেলে, সেহেতু আমি ছোটবেলা থেকে অনেক কিছুই দেখে আসছি, আর এই জন্যই আর কি। তাছাড়া আমি বিশ্বাস করি না। সজীবের কথায় একটু কেমন যেন রহস্য খুঁজে পেলাম, কারণ সজীবও ভাবছে যে সেও হয়তো এসবে বিশ্বাস করে না, কিন্তু সে যে আসলে এগুলোতে বিশ্বাস করে সেটা আমি দিব্যি বুঝতে পারলাম তার কথার টোন বুঝে। আমি তাকে আর কিছু বললাম না। আমি তাকে বলতে লাগলাম, সজীব আমি সেদিনকে রাত্রেবেলা একটা মেয়ে মানুষকে লিফট দিয়েছিলাম, তাকে তার বাড়িতে নামিয়ে দিয়েছিলাম। মেয়েটাকে দেখতে এত বেশি চমৎকার তুই জানিস না। আমার মনে হচ্ছিল যে ওই সময় আমি তাকে প্রপোজ করে দেই, কিন্তু চক্ষু লজ্জার তো ভয় আছে, একটা মেয়েকে হুট করে কি প্রপোজ করা যায় নাকি? আমি বললাম, তাহলে চল আজকে রাত্রেবেলা দুজনে মিলে সেখানে যাই, যাবি? চল। ও বলো কি যে রাত্রেবেলা? মাথা খারাপ নাকি? জীবনেও আমি যাব না, তুই যা। আমি বললাম কি যে, তুই তাহলে সত্যিই ভূতে বিশ্বাস করিস, তাই না? তোর এলাকায় ভূত আছে, আমি রাত্রেবেলা এই যে ঘুরে ফিরে বেড়াই, তুই কি কোনো সময় রাত্রেবেলা তদন্তে যাসনি? সজীব বলল, গিয়েছি, ওসি সাহেবের সাথে কয়েকবার গিয়েছি, আর যদি একান্তই যাওয়ার প্রয়োজন পড়ে তাহলে দুই একজন কনস্টেবল সাথে নিয়ে যাই, একা একা কখনো যাই না। আমি বললাম, তুই বেটা আসলে ভীতু আছিস। ও বলল, ভীতু নাকি কি, তুই কয়দিন থাক তাহলে বুঝতে পারবি। আমি বললাম, তোদের এলাকায় এসেছি আমি 2.5 মাস হয়ে গিয়েছে, আর কতদিন থাকলে ভূত দেখা যাবে বলতো? এই বলে হো হো করে হেসে দিলাম। ও বলল কি যে, থাক না, তাহলে দেখতে পাবি। আর তোর যে ওই যে মেয়ে বলছিস না, আমি শিওর জানি যে ও ভূত, কারণ ভূত না হলে এত রাত্রেবেলা কেউ এরকম ব্যাগ বস্তা নিয়ে মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকে? আমি বললাম কি যে, তুই ঠাট্টা করিস না, তুই যাবি না তাই বল, এত ঠাট্টা করার কি আছে, তুই ভীতু। তারপর দুজনে গল্প করতে করতে আশপাশটা ঘুরে দেখতে দেখতে একটা চায়ের দোকানে বসলাম। চায়ের দোকানের সবাই বলাবলি করছিল শহরে নাকি কোন নতুন এক ভূতের আবির্ভাব হয়েছে। রাত্রেবেলা যেই যাচ্ছে তাকে নানান ছল চাতুরি দিয়ে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। একে বলে মেছো ভূত। কোনো কিছুর একটা বেশ ধরে পেছন পেছন তোমাকে নিয়ে যাবে, মানে তোমাকে বলবে, দাঁড়াও, কাছে আসো, তুমি হিপনোটাইজ হয়ে যাবা, তারপর তোমাকে সাথে করে নিয়ে যাবে। আশেপাশে কানাবসা করতে শুরু করলো।
চায়ের দোকানে একটা কাকা বলছিল, সে বাপু মেলা দিন আগের ঘটনা। আমি গ্রামের রাস্তা ধরে যাচ্ছিলাম, দেখলাম যে একটা বন বিড়ালের মতো কিছু জিনিস আমারে বলল কি যে আমার পেছন পেছন আসো। শুভ্র বলল, তারপর তারপর কাকা? তারপর কি, আমি নিজেও জানি না যে তার পেছন পেছন কেমন চলে গেলাম। মেলা দূর জাতি জাতি দেখলাম কি যে আমি আমার বাড়ির রাস্তা দূর থুইয়ে চলে আইছি মেলাখানিক দূরে। কাকার কথার মধ্যে যশোর মাগরের একটা টান দেখা যাচ্ছে। আমি বললাম, কাকা আপনার বাড়ি কোথায়? কাকা বলল, আমি বাবু যশোরে বড় হয়েছি, এখন এখানে থাকি, বৃহস্পতি করে এখানে আসি। সেই সময় আমার নতুন নতুন নীলফামারীতে পোস্টিং হয়েছে। তারপরে গ্রাম রাস্তা ধরে যাচ্ছি শ্বশুর বাড়ি। তো যাওয়ার পথে এরকম মানে আমি যে রাস্তায় যাবো সেই রাস্তায় আমাদের থুইয়ে আরেক জায়গায় নিয়ে গেছে। তারপর আমি হঠাৎ করে পিছন থেকে একজন ডেকে বলল, কি যে তুই কোথায় যাচ্ছিস? তো আমার তখন হুঁশ ফিরল যে এ তো মেচো ভূত আমাকে ডেকে নিয়ে যাচ্ছে। তো সেই মেচো ভূত নাকি কয়েকদিন আগে কিরা দেখছে আমাদের এই অঞ্চলে। তো সবাইটা সাবধান থাকতে গিয়েও। আমি হো হো করে হেসে দিলাম, বললাম কি যে, কাকা কি সব কথা বলছেন, আজগবি কথা, এরকম আবার হয় নাকি? মেচো ভূত বলে কিছু আছে নাকি? পাশ থেকে আরেকজন মুরব্বী বলল কি যে, আরে বাজান তুমি জানো না, মেচো ভূত আছে না মানে নানান কিছুর বেশ ধরে ধরে নিয়ে যায়, সাথে এই জেনফুরির উৎপাতও আছে এই দেশে। আমি বললাম, কাকা আমি তো রাত্রেবেলা অনেক ঘোরাফেরা করি, আমি আপনাদের থানার নতুন এসআই, আর আপনারা এসব কি বলছেন? সত্যি হলে তো এতদিন দেখতেই পেতাম আমি, তাই না? এই তো সেদিন রাত্রেবেলা আমি নীলফামারী থেকে আসলাম, মাঝে মধ্যেই আমার ইনভেস্টিগেশনের জন্য বের হওয়া লাগে। কাকা বলল কি যে, বাপু সাবধানে থাকো, কারণ হচ্ছে বলা তো যায় না, নতুন নতুন আয়সও কিছু জানো না, সাবধানে থাকো। আর হচ্ছে গিয়ে ওই রাত্রিবেলা ঘোরাঘুরা একটু কম করো। আমি বললাম, জি কাকা, ঠিক আছে, সমস্যা নেই, আমি সাবধানে থাকবো। তাই বলে আমি এবং সজীব দুইজনে থানার উদ্দেশ্যে চলে আসলাম। সজীবের ডিউটি 4টা থেকে, ডিউটির সময় হয়ে এসেছে। ওকে স্টাফ কোয়ার্টারে নামিয়ে দিয়ে আমি আমার বাসায় চলে গেলাম। ভাবতে লাগলাম, এরা কি সবাই সত্য কথা বলছে নাকি মিথ্যা কথা, কিছুই বুঝতে পারছি না। বিকেলবেলা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, কিছুক্ষণ টিভি দেখলাম বসে। তারপর ইউনিফর্ম পরে থানার উদ্দেশ্যে চলে গেলাম। এসব কথা আমার বিশ্বাস হয় না, কারণ আমি সারা জীবন শহরে থেকে এসেছি। এসব কথা বিশ্বাস না হওয়ারই কথা, আর বিশ্বাস করেও বাকে, ফালতু লোকজন সব। ওসি সাহেব রাত 9টা বাজে সে বেরিয়ে গেল, কারণ তার 9টা পর্যন্ত ডিউটি ছিল। তার জিপ গাড়িটা যেহেতু আমাকে দিয়ে গিয়েছে, আর অফিসিয়াল টাইম বাদে জিপ গাড়ি পাওয়া যাবে না সেটা আমি ভালোভাবেই জানি, সেহেতু এই কেসের বাহানা দিয়ে রাত্রেবেলায় বের হতে হবে। আর এরা যেসব ভয় দেখায়, আমি একটু অ্যাডভেঞ্চার করে দেখতে চাই আসলেই কোনো ভূত প্রেত আছে কিনা। রাত হলো তখন 10:30, সবাই ঝিমাচ্ছে, কোনো কেস কাসালি নেই এই থানায়, খুব একটা আসেও না। সবাই ভূত প্রেতের ভয়তে চোররাও রাত্রেবেলা বের হয় না, কি একটা অদ্ভুত বিষয়। আর খুন খারাপই তো খুব কম হয়। আমি রাত্রে 10:30, 11টা প্রায় বাজে, সেই সময় জিপ গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। কনস্টেবল রামলালকে বললাম কি যে, রামলাল সবকিছু দেখে রাখো, আর দুজন কোথায়, আর বাইরে যে সিকিউরিটি আছে সবাইকে দেখো, ভেতরে কিন্তু বড় কোনো অফিসার নেই, 2জন আসামি আছে। রামলাল বল কি যে, স্যার আপনি একদমই চিন্তা করেন না, আমি আছি না। আমি জিপ গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম। ডিমলা থানা থেকে 7 কিলোমিটার নীলফামারীর দিকে যেতে হবে, তারপরে সেই রাস্তাটা পড়ে। আজকে গেলে মেয়েটা কি ভাববে সেটাই ভাবছি। আসলে কি সে এসব ভাববে নাকি অন্য কিছু, কিছু বুঝতে পারছি না। সে যদি আমাকে বলে কি যে পিছন নিচ্ছেন, ফলো করছেন আমাকে, সেদিন আসতে বললাম না, অথচ আজকে আসলেন। যাই হোক, কোনো একটা বাহানা দিয়ে বাড়ির মধ্যে ঢুকে যাব। সামনে এগোতেই সেই জায়গাটা দেখতে পেলাম, পাশেই সেই জঙ্গলের রাস্তাটা। আমি জঙ্গলের রাস্তাটা দিয়ে ভিতরের দিকে এগিয়ে গেলাম। ঘন জঙ্গল, এই জঙ্গলের মধ্যে দিনের বেলা কেউ আসতে ভয় পাবে, আমি তো রাত্রেবেলা গাড়ি ঢুকিয়েছি। আমার ধারণা এই অঞ্চলের মানুষ যদি এই রাত্রেবেলায় জঙ্গলের মধ্যে আসে তাহলে তো হার্ট ফেল করেই মারা যাবে, ভূতের ভয় পেতে হবে না। আমি সামনে এগিয়ে গেলাম,
প্রায় 3 থেকে 4 কিলোমিটার সামনে এগিয়ে যাওয়ার পরেও আমি সেই বাড়িটা পাচ্ছি না খুঁজে। কি অদ্ভুত বিষয়, এইখানেই তো ছিল। সেদিনকে মাত্র 1 কিলোমিটার পথ এগোলাম আর তখনই বাড়িটা পাওয়া গিয়েছিল, কিন্তু এখন পাওয়া যাচ্ছে না। বিষয়টা খুবই রহস্যজনক না? খুবই অদ্ভুত বিষয়। জঙ্গলের এই রাস্তা ধরে গাড়িটা এগিয়ে যাচ্ছে। কিছু দূর যাবার পরে দেখলাম গাড়ির সামনে আচমকা একজন লোক ঝাঁপড়ে পড়ল। আমি গাড়ির ব্রেক জোরে কষলাম। তারপর আমার বুক ধড়ফড় করতে লাগলো, কারণ কাউকে অ্যাক্সিডেন্ট করে দিলাম না তো। নিচে নেমে দেখি কেউ নেই, কোনো মানুষ কেন, কোনো পশু পাখির চিহ্নও নেই এখানে। আমার ভীষণ অদ্ভুত লাগলো, কারণ আমি স্পষ্ট দেখতে পেলাম আমার গাড়ির সামনে কেউ একজন লাফ দিল। এখন কেউ নেই, অদ্ভুত তো। আমি যখন গাড়িতে উঠতে যাব, পেছন ফিরলাম, সাথে সাথেই দেখে একদম চমকে উঠলাম। দেখলাম আমার গাড়ির পেছন সিট বরাবর একজন দাঁড়িয়ে আছে এবং বলল কি যে, এত রাতে জঙ্গলের মধ্যে কি করছেন মশাই? আমি বললাম, কিছু না, একটা কাজে এসেছি। লোকটা বলল, জঙ্গলের মধ্যে কাজে? আমি বললাম কি যে, আপনি জানেন আমি কে? আমি পুলিশ, তদন্তে এসেছি। লোকটা বলল, ও তা এই জঙ্গলের মধ্যে তদন্তে এসেছেন? আমি বললাম, ইনফরমেশন আছে জঙ্গলের মধ্যে আসামিরা লুকিয়ে বসে আছে, সেটাই ধরতে এসেছি। লোকটা তখন বলল, একা এসেছেন? আমি বললাম, একা ছাড়া আর কয়জন আসে? এরকম তদন্ত কি যে একাই আসে? তখন লোকটা বলল, আপনি মিথ্যা কথা বলছেন, আপনি নিশ্চয়ই কিছু খোঁজাখুঁজি করছেন, সেটা কি জানতে পারি? লোকটা দেখতে বেশ ভদ্র এবং নম্র, মুখে লম্বা দাড়ি, হুজুর হুজুর টাইপের। আমি বললাম কি যে, আসলে ব্যাপার তেমন কিছুই না। 2 দিন আগে এখানে একটা মহল দেখেছিলাম, আজকে দেখতে পাচ্ছি না। হাইওয়ে থেকে বেরিয়ে হালকা একটু সামনে আসলে সেই মহলটা পড়েছিল, কিন্তু আজকে তো দেখতে পাচ্ছি না সেই মহল। লোকটা বলল, চলুন আমার সাথে, আমি দেখিয়ে দিচ্ছি। আমি বললাম, গাড়িতে যাওয়া লাগবে নাকি এমনি হেঁটে গেলে হবে? সে বলল কি যে, এমনি গেলেই হবে। আমি লোকটার পেছন পেছন যাওয়া শুরু করলাম। লোকটা হাঁটছিল। যেহেতু এই এলাকার লোকজন বলে যে এখানে নানান ধরনের ভূত প্রেতের উৎপাত আছে, আমি লোকটার পায়ের দিকে তাকালাম। দেখলাম না, পাটা স্বাভাবিক এবং লোকটার সমস্ত গঠন স্বাভাবিক। টর্চ লাইটটা হাতে নিয়ে লোকটার সাথে সাথে যেতে লাগলাম। কিছু দূর যাবার পরে আমি দেখতে পেলাম সেই আলিশান বিশাল জমিদার বাড়িটা, সেই সাদা রং, এবং সামনে যাওয়ার সাথে সাথেই গেটটা খুলে গেল। আমি গেটের ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ করার এক পর্যায়ে আমি পেছন দিকে ফিরে দেখি লোকটা আর নেই। আমি তাকে বললাম কি যে, এটাই বাড়ি? পেছনে তাকিয়ে দেখি কেউ নেই। মুহূর্তের মধ্যে লোকটা কিভাবে গায়েব হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। আমি বাড়িটার ভেতর প্রবেশ করলাম। আশেপাশে কোনো রক্ষীও দেখা যাচ্ছে না। এ আবার কেমন অদ্ভুত ধরনের বাড়ি, তবে এটা বোঝা যাচ্ছে যে বন্য প্রাণীরা হু হু করছে। আমি সামনে এগিয়ে গেলাম। সামনে এগিয়ে গেটের কাছে ঠকঠক করে শব্দ করলো। সামনে এগিয়ে গেটে গিয়ে ঠকঠক করে শব্দ করতে লাগলাম। ভেতর থেকে একজোড়া চটির শব্দ আসতে লাগলো, খট খট খট, এরকম করে এগিয়ে আসছে। মানে একটা অন্যরকম মুহূর্ত। আমার পেছন থেকে কেন যেন মনে হচ্ছিল কেউ আমার দিকে এগিয়ে আসছে এবং আমাকে ধরে ফেলবে, এরকম একটা চেষ্টা করছে। আমার কান দিয়ে গরম বাতাস বয়ে যেতে লাগলো। আমার গলার স্বর একদম মিঠি হয়ে আসলো। আমি বারবার ঢোক গিলছিলাম এবং আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছিল, কারণ আশপাশটা কেমন যেন অদ্ভুত হুতুড়ে লাগছিল। একে তো জঙ্গলের রাস্তা এরকম অন্ধকার, আর দরজা খুললে কি হবে সেটাই বুঝতে পারছি না। আমি লক্ষ্য করলাম আমার কাঁধের উপর কেউ হাত রাখলো এবং ঠিক তখনই খটখট আওয়াজটা নিভে গেল। আমি পেছন দিকে ঘুরতে যাব, ঠিক তখনই দরজাটা খুলে উঠল এবং আমি সামনে যাকে দেখতে পেলাম সে আর কেউ না, সে সেদিনকার মেয়েটা। আমি পেছনে ফিরতে দেখি পেছনে কেউই নেই এবং আমার কাঁধের হাতটাও সরে গেল। মেয়েটা আমাকে দেখে বলল, আরে তুমি, আসো আসো, ভিতরে আসো। সেদিন আসলা না, আজকে কিভাবে আসলা? আমি বললাম, এই তো এদিকে একটা তদন্তের কাজে এসেছিলাম, সেই জন্যই চলে এসেছি। আমি বললাম কি যে, ভেতরে আসবো? মেয়েটা বললো, আরে হ্যাঁ হ্যাঁ, আসো আসো, তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? আমি ঘরের ভেতরে প্রবেশ করলাম। এরকম ইমারত আমি আমার বাপের জন্মে কোনোদিন দেখিনি। আমি তো ইমারত দেখছিলাম না, মেয়েটার দিকে তাকিয়েছিলাম এক দৃষ্টিতে। সে আমাকে ঘরের ভেতরে নিয়ে গেল। ঘরের ভেতরে 3-4 পা এগোতেই দরজাটা খট করে একাই লেগে গেল। আমি বললাম, তোমাদের এই বাড়িটা কি সব অটোমেটিক নাকি? আর খুবই অদ্ভুত বাড়ি, সবাই কেমন অদ্ভুতভাবে তাকিয়ে থাকে, মানে বিষয়টা সব কেমন যেন অদ্ভুত লাগে, তাই না? মেয়েটা বলল, সামনে এগোতে থাকো, অনেক কিছুই বুঝতে পারবে।
সবকিছুই আমার কাছে রহস্য লাগতে শুরু করলো। বাড়িটা, মেয়েটা আর আমি। আমার কেমন যেন মাথা ঘুরতে লাগলো। শুভ্র মেয়েটাকে বলল, এই যে দেখুন, আপনার সাথে সেদিনকে এতক্ষণ ছিলাম, অথচ আপনার নামই জানা হলো না। শুভ্র তাদের ড্রয়িং রুমে বসে আছে আর মেয়েটাকে এই কথা বলছে। আসলে এটা ড্রয়িং রুম বললে ভুল হবে। বিশাল এক আলিশান বাড়ি। ভেতরের ইমারতগুলো, মানে ভেতরের যে ছাদ আছে তা প্রায় 30-40 ফুট লম্বা এবং উঁচু। এত বড় ইমারত শুভ্র তার জীবনে দেখেনি। শুভ্র মেয়েটাকে আবার জিজ্ঞেস করলো, আরে আপনার নামই তো জানা হলো না। মেয়েটা একটু হেসে বলল, আমার নাম শাহানা, এটা আমাদের বাড়ি। আমি বললাম, আপনারা নিশ্চয়ই অনেক বড় লোক, তাই না? আপনাদের বাড়ি দেখেই বোঝা যাচ্ছে। আর এরকম বাড়ি আমার বাপের জন্য কোনোদিন দেখিনি। আর হ্যাঁ, আমার পরিচয় দিতে তো আমি ভুলেই গিয়েছি। আমার নাম শুভ্র। আমি আপনাদের এরিয়ায় নতুন এসআই হিসেবে নিয়োগ পেয়েছি। এখানে অনেকদিন যাবতই আছি, তবে এরকম বাড়ি আমি কোনোদিন দেখিনি। শুধু এখানে কেন, আমি সারা জীবন ঢাকা শহরে থেকেছি, এরকম বাড়ি কখনো দেখিনি। হয়তো বড় লোকদের বাড়ি এরকম হয়, বাংলো টাইপ বাড়ি করে। শাহানা হেসে দিয়ে বলল কি যে, আরে না না, এমন না, আমাদের বাড়ি এরকমই বরাবরই, সে শুরু থেকেই। আর আমরা তো এখানেই থাকি, আমাদের অন্য কোনো বাড়ি নেই। শুভ্র বলল কি যে, ও আচ্ছা আচ্ছা। কিছুক্ষণ বাদে একজন মহিলা শুভ্রর জন্য চা নাস্তা নিয়ে আসলেন। চা না, এক ধরনের কি পানীয়, সেটা গরম না, আর সাথে কিছু মিষ্টি জাতীয় খাবার। শুভ্র এরকম মিষ্টি জাতীয় খাবার এর আগে কখনোই দেখেনি। শাহানা বলল কি যে, নিন, খেয়ে নিন। শুভ্র বলল, আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা কি? শাহানা বলল, এটা আমাদের বাড়ির স্পেশাল খাবার, আপনি খেয়ে দেখুন, আপনার ভালো লাগবে। শুভ্র জিনিসটা হাতে নিয়ে এবং মিষ্টিটুকু মুখে নিয়ে যেন অন্যরকম এক ধরনের স্বাদের মধ্যে হারিয়ে যাচ্ছিল, কারণ সবগুলো খেতে অসাধারণ এবং অন্যরকম জিনিস। শুভ্র শাহানার সাথে গল্প করছিল। এরই মাঝে উপর থেকে এক সুন্দরী মহিলা নেমে আসলো। সে শাহানাকে বলল, লোকটা কে রে শাহানা? শাহানা বলল, মা, উনি সেদিনকে আমাকে লিফট দিয়েছিল রাস্তার মাঝখানে, আপনার মনে নেই? আমি আপনাকে বলেছিলাম। তখন মহিলাটা বলল, ও হ্যাঁ। ততক্ষণে বুঝতে পারলাম এটা শাহানার মা এবং সে নিচে নেমে আসছে। শাহানার মাকে দেখতে খুবই অদ্ভুত, 6 ফুট লম্বা এবং অনেক সুঠাম দেহের। তাকে দেখে মনে হবে পুরুষ মানুষ, আসলে কিন্তু না। আমি ভাবছি শাহানার বাবা কিরকম হবে। শাহানা মেয়েটা দেখতে এত সুন্দর যে আমাকে দ্বিতীয়বারের জন্য এখানে টেনে নিয়ে এসেছে। আমি বললাম, শাহানা, আজকে আমি উঠি, আমাকে যেতে হবে, তদন্তের কাজে তাড়াতাড়ি রিপোর্ট জমা দিতে হবে, এখন তো অনেক সময় বাজে। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম আমার ঘড়িটা বন্ধ হয়ে আছে, অনেকক্ষণ যাবতই বন্ধ হয়ে আছে। লাস্ট টাইম আমি যখন সময় দেখেছিলাম তখন 11টা 44 বাজে, এখনও সেই 11টা 44ই বেজে আছে। বুঝলাম না, ঘড়িটা নষ্ট হওয়ার কথা না, অনেক দামি ঘড়ি, বন্ধ হয়ে গেল কিভাবে? অনেক চেষ্টা করেও ঘড়িটা চালাতে পারলাম না। শাহানাকে বললাম, শাহানা, আজকে আমি উঠি। সে আমাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে গেল এবং আমাকে ধন্যবাদ জানালো তাদের বাড়িতে আপ্যায়ন গ্রহণ করার জন্য। আমিও তাকে বললাম কি যে, তোমাকে অনেক ধন্যবাদ, আবার দেখা হবে। শাহানা বলল কি যে, সত্যি কি আবার দেখা হবে? শুভ্র বলল, হ্যাঁ, কপালে থাকলে আপনার সাথে আমার আবার দেখা হবে। তাই বলে শুভ্র ওইখান থেকে বেরিয়ে আসলো। বেরিয়ে আসার খানিকক্ষণ পর শুভ্র অল্প একটু পথ হাঁটলো, দেখলো কি যে তার গাড়িটা সেখানেই, অথচ যাবার সময় অনেকটা পথ হেঁটেছিল। শুভ্রর মাথায় কিছু আসছে না। শুভ্র ঘড়ির দিকে তাকিয়ে দেখে 3:30 বাজে। শুভ্র ঘড়ি ঠিক করেনি, মুহূর্তের মধ্যেই সময় কিভাবে পাল্টে গেল শুভ্র বুঝতে পারছে না। শুভ্র যখন বাড়িতে ঢুকেছিল তখন 11টা 44 আর এখন 3:30। মাঝখানের এই সময়টুকু শুভ্র সেখানেই কাটিয়েছে, শুভ্রর স্পষ্ট মনে আছে। অথচ এই 3.5 ঘন্টা ঘড়িতে কেন কাউন্ট হয়নি? অদ্ভুত, ঘড়িটা বোধহয় নষ্টই হয়ে গিয়েছে, রিপেয়ার শপে দিতে হবে। শুভ্র গাড়িটা ঘুরিয়ে থানার দিকে রওনা দিল। পরের দিন শুভ্র সকালবেলা উঠে শাহানার কথা ভাবতে লাগলো। শুভ্র বুদ্ধি করে শাহানার একটা ছবি তুলে নিয়ে এসেছে তার মোবাইল দিয়ে। শুভ্র যখন তার ছবিটা ওপেন করলো, দেখলো ছবিটা ওপেন হচ্ছে না, ছবিটাতে কোনো একটা ইরর দেখা যাচ্ছে। শুভ্র কিছুই বুঝতে পারলো না, অথচ কালকে রাত্রে শাহানাদের বাড়িতে যখন সে বসেছিল তখন ছবিটা দিব্যি বোঝা যাচ্ছিল। তার স্মার্টফোনে কোনো সমস্যা হয়েছে নাকি? শুভ্র বারবার স্মার্টফোনটা নাড়াতে লাগলো, কিন্তু কোনোভাবেই ছবিটা ওপেন হচ্ছিল না, ছবিতে কোনো একটা এরর দেখা যাচ্ছিল। শুভ্র কিছুই বুঝতে পারছে না, অনেক চেষ্টা করার পরেও ছবিটা ওপেন করতে পারলো না। শুভ্রর ওই দিন
শুধুমাত্র শাহানার কথাই মনে হতে লাগলো। মনে হয় শুভ্র শাহানার প্রেমে পড়েছে, কারণ মেয়েটা এত মিষ্টি দেখতে যে কেউ তার প্রেমে পড়ে যাবে। 32 বছর বয়স হয়ে গিয়েছে, এখনো যদি বিয়ে না করি তাহলে কি হলো নাকি? শুভ্র ঠিক করলো যে এই মেয়েকেই সে বিয়ে করবে, কিছু বছর প্রেম করবে, তারপরে বিয়ে করবে, কারণ তার ভাল লেগে গিয়েছে। সে যত বড়লোক ঘরের মেয়ে হোক না কেন, তার সাথে সে প্রেম করবেই। শুভ্র সেটাই ভেবে রাখলো। এরপর তার ডিউটির কাজের জন্য প্রায় সপ্তাহখানিক সময় মাঝখানে কেটে গেল। শাহানার কথা তার মনে থাকলো না। সে তার সেই কেস নিয়ে বিজি। সে দেখল ওসি সাহেব এবং এএসপি সাহেব মিলে অনেক বড় দুর্নীতি করেছে। এখানকার এক কর্পোরেট মাফিয়া, মানে ডাবল মার্ডার করেছে। শুভ্র অনেক ঘাটাঘাটি করে সেটা বের করে ফেলেছে যে এরা এই মার্ডার কেস ধামাচাপা দেওয়ার জন্য, নিরীহ এই গরিব মানুষদের ন্যায় বিচার না দেওয়ার জন্য প্রায় 3 কোটি টাকা ঘুষ খেয়েছে। এএসপি এবং ওসি সাহেব দুজনে মিলেই এই কাণ্ডটা করেছে। ওসি সাহেব আমাকে জানাননি, কারণ হচ্ছে আমি জানলে এমনটা হতে দিব না, সেটা ওসি সাহেব ভালোভাবেই জানেন, কারণ আমি একটু সৎ প্রকৃতির লোক। আর ওসি সাহেব এর আগেও 2 বার আমাকে ঘুষ অফার করেছে বড় বড় কেসে। আমি না করে দিয়েছি, বলেছি আমাকে এসবের ভিতরে জড়াবেন না, দরকার হলে আমার টাকাটাও আপনারা খেয়ে ফেলুন, তবুও দয়া করে এসব ঝামেলার মধ্যে আমাকে জড়াবেন না। সেগুলো ছোটখাটো কেস ছিল। শুভ্র বসে বসে দেখছিল আর ভেবে অবাক হচ্ছিল যে একজন নিরীহ মানুষকে কিভাবে সম্পত্তির লোভে মেরে ফেলেছে। এলাকার এক লোক, নাম মালিক মিয়া। মালিক মিয়ার অনেক জমি জমা আছে। তার পৈতৃক সূত্রে সে প্রায় 1 একর জমি দক্ষিণ সাইডের ওই স্থানে রয়েছে। সেখানে সে চাষবাস করে খায় এবং এখানকার যে ক্ষমতাধর লোক আছে, মানে এমপির লোক, তারা আবার ওই জমির উপর নজর, সেখানে ফ্যাক্টরি দিতে চায়। মালিক মিয়াকে প্রথমে শাসিয়েছে, কিন্তু সে কথা শোনেনি। এরপর তাকে টাকাও অফার করেছে, কিন্তু নামমাত্র টাকা। মালিক মিয়া সেই টাকা বাদ দিয়ে দিয়েছে, মানে নেয়নি। এরপর সুযোগ বুঝে মালিক মিয়া এবং তার স্ত্রীকে খুন করা হয়েছে, অথচ সবার সামনে দেখানো হয়েছে তারা আত্মহত্যা করেছে। কেসটা এইভাবেই প্রুফ করে বন্ধ করে দেবার পায়তারা করেছে এরা। কিন্তু সেই কেসের সমস্ত নথি এবং সবকিছু আমার কাছে। আমি যদি এই কাগজপত্র নিয়ে ওইখানে জমা দেই, তাহলে ওসি সাহেব এবং এসপি সাহেব দুজনেই সাসপেন্ড হয়ে যাবেন এবং পরবর্তী ওসির পদ হয়তো আমাকেও দিতে পারে বা নতুন একজন ট্রান্সফার করে আনতে পারে। কিন্তু এটা করা কি আমার জন্য ঠিক হবে আমি বুঝতে পারছি না। কারণ হচ্ছে এখানে এমপি সাহেবের ইনভলভমেন্ট আছে এবং বড় বড় মাফিয়াদের ইনভলভমেন্ট আছে। আমি তো বুঝতে পারছি যে আমি এখানে থাকতে পারবো না যদি আমি এই কেস সম্পর্কে বেশি ঘাটাঘাটি করি। কিন্তু আমি যে একজন সৎ মানুষ, আমাকে তো এরকম থাকলে চলবে না। আমি গোপনে গোপনে সমস্ত কাগজ রেডি করেছি। এটা যদি ওসি সাহেব জানতে পারে তাহলে তো আমার জীবন বিপন্ন হয়ে যাবে এবং আমাকে নানানভাবে ব্ল্যাকমেলিং করবে। যেটা ভেবেছিলাম ঠিক সেটাই হলো। ওসি সাহেব সমস্ত কিছু ধরে ফেলেছে। খুবই ধুরন্তর ব্যক্তি। সেদিনকে বলেছিলাম না কাগজগুলো গাড়িতে রেখে এসেছি, আসলে সেটা অন্য কাগজ ছিল। আর ওসি সাহেব সেটা এতদিন পরে বুঝতে পেরেছেন এবং এটাও বুঝতে পেরেছেন যে এটা ওই কেসের ফাইল। এরপর ওসি সাহেব আমাকে তার কেবিনে ডাকলেন। বললেন কি যে অল্প বয়সে কি মরার শখ হয়েছে? এইসব চুনোপুঠি মার্কা শরীর নিয়ে তুমি রাঘব বলের সাথে লড়াই করবে? আমি বললাম, স্যার আপনারা যেটা করছেন সেটা ভালো করছেন না, এটা আসলে ঠিক কাজ না। ওসি সাহেব তখন বললেন, দেখো 3 কোটি টাকা ঘুষ আমরা নিয়েছি সেটা তোমরা জানো, তুমিও জানো, ওই এসআই আরেকজন আছে ও জানে। এখন কথা হচ্ছে ভাগাভাগি করে নিয়ে খেলে সমস্যা কি? তুমি 10 লাখ পাবে, ও 10 লাখ পাবে, আর বাকি টাকা আমরা করে নিব। আমি বললাম 10 লাখ? ওসি সাহেব বলল কি যে কেন কম হয়ে যাচ্ছে? আচ্ছা ঠিক আছে তুমি 20 লাখ নিও। আমি বললাম কি যে 20 লাখের জন্য আমি আমার সততা বিক্রি করে দিব? এমনটা কোনোদিনই সম্ভব না। আমি ফাইল নিয়ে কোর্টে সাবমিট করব। আমি দেখি আপনারা কিভাবে এই কেস প্রুফ করেন। আমি সত্যতা বের করেই ছাড়বো, দরকার পড়লে মিডিয়ার কাছে যাব। ওসি সাহেবকে এগুলো বলে আমি তার রুম থেকে বেরিয়ে গেলাম। আমাদের দুজনের মধ্যে বিরাট ঝগড়া লেগে গেল। আমি জানি যে ওসি সাহেব এখানেই থেমে থাকবেন না। আমি কিছু বুঝতে পারছি না যে কি করব। ওই দিন সন্ধ্যাবেলা আমি নদীর পাড়ে গিয়ে বসে আছি, কারণ আমার কিছু ভালো লাগছে না। যেখানেই গায়ে ঘুষখড়ি এবং চাঁদাবাজি চলতেই থাকে, দুর্নীতির জন্য শেষ নেই। দুজন নিরীহ মানুষ এরকমভাবে মারা যাবে, এটা আমি মেনে নিতে পারবো না। আমার কাছে খুবই খারাপ লাগছিল। ওসি সাহেবের সাথে ঝগড়া করে এসেছি। আমার উচিত ওসি সাহেবকে গিয়ে বলা, আপনি এই মামলায় সরে দাঁড়ান। কারণ হচ্ছে
শাস্তি হোক না, যারা অপরাধ করছে তারা শাস্তি হোক। আমি জানি ওসি সাহেব বিষয়টা মানবেন না, কারণ সে অলরেডি 2 কোটি টাকা ঘুষ নিয়েছে দুজনে মিলে। নিশ্চিত তার 80 লাখ আর এএসপির মনে হয় 1 কোটি। 80 লাখ টাকা সে ছাড়বে না, কারণ 80 লাখ টাকা অনেক কম টাকা নয়, খুব বেশি বড় পরিমাণ টাকা। আর আমি যদি না নেই তাহলে সে পুরোটাই পেয়ে গেল। ওসি সাহেব এই কেস কখনোই ছাড়বেন না। আমি বুঝতে পারছি না কি করতে হবে আমার। হঠাৎ করেই এসব ভাবতে ভাবতে পেছন থেকে সজোরে কেউ আমাকে আঘাত করলো এবং আমি নদীর সেই পানির মধ্যে গিয়ে ছিটকে পড়লাম। দেখলাম 3-4 জন লোক আমাকে মারার জন্য লাঠি সোঁটা এবং ছুরি নিয়ে এসেছে। আমার বুঝতে একটু বাকি রইল না, এ নিশ্চয়ই ওই শয়তান এবং ওই যে সন্ত্রাসী আছে তাদের লোক। ওসি সাহেব নিশ্চিত রূপে আমাকে মারার জন্যই পাঠিয়েছে, কারণ এদের জন্য এই সমস্ত কোনো কাজ করা কোনো জটিল কিছু নয়। আমি উঠে দৌড় শুরু করলাম, কারণ না দৌড়ালে প্রাণে বাঁচা যাবে না। আমার মোটরসাইকেলটা নদীর পাড়েই পার্ক করা ছিল, তারা আমার পেছন পেছন দৌড়াচ্ছিল। আমি উপরে উঠেই চাবি দিয়ে স্টার্ট দিয়ে মোটরসাইকেল নিয়ে টান দিলাম। তাদের কাছেও মোটরসাইকেল ছিল, আমাকে তারা ধরতে যাচ্ছিল আর কি, মানে আমাকে চেস করছিল। আমি খুব জোরে মোটরসাইকেল চালিয়ে শহরের দিকে যাওয়ার চেষ্টা করছিলাম, কারণ এই এরিয়া থেকে বের হতে পারলেই আমি এদের হাত থেকে বেঁচে যাব, আর সামনে এগোতে পারলেই এরা আমার আর কিচ্ছু করতে পারবে না। তখন আমি সমস্ত প্রমাণ সহ যদি কোর্টে জমা দেই, নিশ্চিত এরা দুজনই সাসপেন্ড হবে, এটা আমি শিওর। এবং পরবর্তীতে দরকার হলে আমি ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে এখান থেকে চলে যাব, কারণ আমি কোনো অপরাধ দেখতে পারবো না। এরপর আমি মোটরসাইকেল জোরে টেনে যাচ্ছিলাম, কিন্তু কোনোভাবেই সেই রাস্তা শেষ হচ্ছিল না। আমি হাইওয়েতে উঠে গেলাম। তারা দুইজন আমাকে পেছন থেকে চেস করতে লাগলো। 2টা মোটরসাইকেলে 4 জন লোক এবং তাদের কাছে বন্দুকও আছে। 2-1 মিনিট পরপরই তারা ফায়ারিং করছিল। আমি হাইওয়ে থেকে পাশের জঙ্গলের দিকে নেমে গেলাম, কারণ হাইওয়েতে থাকলে এরা আমাকে ধরে ফেলবে। আমাকে জঙ্গলের মধ্যে যেতে হবে এবং এই জঙ্গলটা আমার পরিচিত, আমি জঙ্গলে এর আগেও গিয়েছি। আমি যদি ওদের বাড়িতে পৌঁছাতে পারি তাহলে ওরা আমার কিচ্ছু করতে পারবে না। আমি সেটা মনে করেই জঙ্গলের দিকে যাওয়া শুরু করলাম। কিছু দূর যাবার পরে ওদের একটা বুলেট আমার মোটরসাইকেলের টায়ারে ঢুকে গেল এবং সাথে সাথে আমি পড়ে গেলাম। পড়ে আমার অর্ধেক প্রায় সেন্সলেস। তারা আমার কাছে এগিয়ে আসলো, আমাকে বন্দুক দিয়ে শ্যুট করতে যাবেই ঠিক তখনই দেখতে পেলাম তারা এক একজন ওইখান থেকে ছিঁড়ে ছুটকে চলে যাচ্ছিল আর কি। এক একজন উড়ে উড়ে একটা জায়গা থেকে একজন জায়গায় ছিটকে পড়ছিল। মনে হচ্ছিল কেউ একজন তাদেরকে ধোলাই দিচ্ছে, মারধর করছে, কিন্তু কে সেটা আমি দেখতে পাচ্ছি না। আমার জ্ঞান থাকলো না, কারণ গুরুতর আহত হয়েছি আমি। আমার এক হাতে একটা বুলেট লেগেছে, সেটা আমি দেখিনি। আর মোটরসাইকেলের উপর চাকার মধ্যে বুলেট লেগে যে আমি পড়ে গিয়েছি এবং গাছের সাথে ধাক্কা খেয়ে আমার মাথায় অনেক বড় আঘাত পেয়েছি, এতটুকু আমার মনে আছে। সেন্সলেস হওয়ার আগে আমার এতটুকু মাথায় আছে। এরপর আমি অচেতন হয়ে গেলাম। আমার আর কিছু মনে রইল না, আমি কোথায় আছি বা আমি আসলে কি বেঁচে আছি কিনা সেসব আমার মাথাতে কিছুই থাকলো না। আস্তে আস্তে অচেতন হয়ে যেতে লাগলাম। আমার এতটুকু মনে আছে কেউ একজন আমার দিকে এগিয়ে আসছে এবং আমার কাছাকাছি এসে আমাকে স্পর্শ করলো। আমি তার চেহারা স্পষ্ট দেখতে পেলাম না। এরপর আমার আর কিছু মনে নেই। আমার যখন জ্ঞান ফিরল, আমি দেখতে পেলাম পাখি কিচিরমিচির করছে এবং আমি চোখ খুলতেই আশেপাশে খুব চমৎকার সব ফুলের সুঘ্রাণ আসছে। জানালা দিয়েই একটা ফুলের বাগান দেখা যাচ্ছে। আমি কোথায় আছি সেটা আমি বুঝতে পারলাম না। আমি ভাবলাম আমি হয়তো মারা গিয়েছি এবং আমি এখন জান্নাতে আছি, কারণ জায়গাটা দেখতে জান্নাতের থেকে কম কিছু নয়। সাদা দেখতে একটা রুম, অনেক সাদা, এরকম সাদা রুম আমি আমার জীবনে দেখিনি। পাশেই ফুলের বাগান, যতদূর চোখ যায় শুধুমাত্র ফুলের বাগান। খুব নরম একটা বিছানা এবং খুব সুন্দর একটা সুঘ্রাণ আসছে, সম্ভবত এই ফুলের ঘ্রাণ। আমি ধরেই নিলাম যে আমি স্বর্গে আছি, জান্নাতে আছি, কারণ এরকম জায়গা জান্নাত ছাড়া আর কোথায় হতে পারে? কোথাও হতে পারে না, এটা সম্ভব না। আমি তখন বুঝতে পারলাম যে আমি মারা গিয়েছি। আমি বিছানা থেকে উঠে বসলাম, উঠে আশেপাশে তাকাতে লাগলাম এবং জানালা দিয়ে বাইরের দিকে তাকাতেই দেখি শুধু ফুলের বাগান আর ফুলের বাগান। ফুলের বাগান ছাড়া সেখানে আর কিছুই দেখা যাচ্ছে না। আমি অবাক হয়ে গেলাম, কারণ একেই বুঝি জান্নাত বলে, একদম স্বর্গের মতো জায়গা। কিছুক্ষণ বাদে একজন দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। আমি পেছন দিকে ঘুরতেই দেখলাম একজন লোক ঘরের ভেতরে এসেছে, তার মাথায় ঘোমটা দেওয়া, একটা মেয়ে মানুষ। সে বলল, আপনার জ্ঞান ফিরেছে? আমি খবরটা দ্রুত পৌঁছাচ্ছি। আমি তাকে বললাম, কিসের খবর?
আমি কোথায় আছি আর আপনি কে? আমার মাথায় কিছুই ঢুকছে না। আমি সেই রুমের মধ্যে বন্দী হয়ে থাকলাম। সেই ঘোমটা টানা মেয়েটা রুমের থেকে চলে গেল এবং রুমের দরজা বন্ধ করে দিয়ে গেল। পুরো রুমটা একদম সাদা। আমার মাথায় কিছুই আসছে না। আমি আসলে কোথায় আছি, কি করছি? কিছুক্ষণ বাদে রুমের দরজা আবার খুলল। সামনে যে জিনিসটা দেখতে পেলাম সেটা দেখে আমার একদম অবাক হওয়ার শেষ রইল না। চারিদিকে সবকিছু খুবই রহস্যজনক এবং আমার সাথে কি ঘটছে সেটা আমি কিছুই বুঝতে পারলাম না। আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে এখানে কিভাবে আসলো, আর আমিই বা এখানে কিভাবে? আমি কোথায় আছি? আমার মাথায় কিছু ঢুকছে না। সাহানা শুভ্রকে বিছানায় শুইয়ে দিল। শুভ্রর পায়ে অনেকটা ব্যথা করছে। শুভ্র ওমা বলে চিৎকার করছে। শুভ্র আসলে বুঝতে পারছে না সে কোথায় আছে। সে সাহানাকে এখানে দেখে ভীষণ অবাক হয়েছে। সে জিজ্ঞেস করলো, সাহানা তুমি এখানে? সাহানা বলল কিছে, হ্যাঁ এটা তো আমাদের বাড়ি। শুভ্রর মাথায় কিছু আসছে না। সে সাহানাকে জিজ্ঞেস করলো, তোমাদের বাড়ি মানে? তোমাদের বাড়ি এখানে কিভাবে হয়? আর আমার এই অবস্থা, গতকালকে তো আমাকে গুন্ডারা হামলা করেছিল, আমি এখানে কিভাবে আসলাম? আর তোমাদের বাড়ির ভেতরটা এমন কেন? খুবই অদ্ভুত, মানে এরকম বাড়ি ঘর দূর আমি কখনো দেখিনি। ও অবশ্য সেদিন তো আমি তোমাদের বাড়ির ড্রয়িং রুম পর্যন্ত এসেছিলাম, এর ভেতরে তো যাইনি। হয়তো হতে পারে। সাহানা বলল কি যে, তুমি বেশি কথা বলছো, তোমার এখন রেস্ট দরকার, তুমি একটু রেস্ট করো। শুভ্র অনেক কিউরিয়াস হয়ে গেল, কারণ হচ্ছে গতকাল রাতে তার সাথে কি হয়েছিল। গতকাল তো তার বাঁচার কথা না, কারণ হচ্ছে যেভাবে বন্দুক ফায়ারিং হয়েছে তাতে তার মৃত্যুবরণ করা উচিত। সে স্বর্গে আছে সেটা সে নিশ্চিত রূপে বুঝতে পারছে। সাহানা হয়তো তার মনের কল্পনা, অথবা হয়তো আল্লাহ তাআলা তাকে সাহানার রূপে এই মেয়েটাকে দিয়েছে। যেহেতু সে সাহানাকে ভালোবাসে সেহেতু এটা হতেই পারে। শুভ্র সবকিছু মনে মনে কল্পনা করলো এবং বলল, এগুলো নিশ্চয়ই আমার মনের কল্পনা, তাছাড়া আর কিছু না, আমি মারা গিয়েছি। সাহানা চলে গেল, বলল, তুমি বেশি কথা না বলে এখন রেস্ট করো। তোমাকে ওষুধ দেওয়া হয়েছে, একজন কবিরাজ এসেছিল তোমার চিকিৎসা করানোর জন্য। সে চলে গিয়েছে, রাত্রে আবার আসবে, বলেছে তোমাকে রেস্ট করতে। তুমি এখন ঘুমাও, তোমার সাথে পরে কথা বলবো। শুভ্র ওই সময় ঘুমিয়ে পড়ল, কারণ শুভ্রর ঘুম ঘুম পাচ্ছিল। সাহানা কি একটা খেতে দিয়েছিল তাকে, ওইটা খাওয়ার পর থেকেই শুভ্রর ঘুম ঘুম পাচ্ছে। 2 দিন পরে শুভ্রর ঘুম ভাঙল। মাঝখানে যে 2 দিন পার হয়ে গিয়েছে শুভ্র সেটাই জানে না। শুভ্র ঘুম থেকে ওঠার পরে দেখলো তার পায়ের ব্যান্ডেজটা বা পায়ের ব্যথাটা সামান্য একটু কমেছে। পা ভাঙেনি, তবে আঘাত পেয়েছে, কয়েক জায়গায় হেঁচড় খেয়েছে এবং কেটে গিয়েছে। সব জায়গায় খুব সুন্দরভাবে ব্যান্ডেজ করানো। তার পাশে একজন ব্যক্তি বসে আছে। সেই ব্যক্তিটা একজন মানুষ এবং সেই ব্যক্তি একজন মানুষের মতোই দেখতে। শুভ্র খট করে বিছানার উপর উঠে বসলো। তার হাতে পায়ে একটু ব্যথা পেল সে। তখন সেই লোকটা বলল কি যে, আরে কি করছেন? ওঠার প্রয়োজন নেই, আপনি শুয়ে থাকুন। শুভ্র যে 2 দিন ধরে অজ্ঞান ছিল শুভ্র সেটা জানে না। শুভ্র মনে করেছে সে কিছুক্ষণ আগেই ঘুমিয়েছে, কিন্তু সেই লোকটা জানালো যে আপনি 2 দিন যাবৎ এই বিছানায় অজ্ঞান অবস্থায় ছিলেন এবং আপনাকে সেরকমভাবে ওষুধপত্র দেওয়া হয়েছে। শুভ্রর সামনে যে লোকটি বসে আছে তাকে স্পষ্ট দেখে তার নিজের গোত্রের মানুষই মনে হচ্ছে, আর দেখে মনে হচ্ছে না যে এই লোকটা স্বর্গীয়বাসী, কারণ এই লোকের গায়ে অনেক নোংরা কাপড় এবং দেখে মনে হচ্ছে কোনো মনির বা ঋষি, কোনো ডাক্তার কবিরাজ হবে হয়তো। শুভ্র তাকে জানালো, আপনি কে? আপনি এখানে কি করছেন? আপনি আমাকে বলতে পারেন যে আমি কোথায় আছি? লোকটা তখন বলে উঠল, হ্যাঁ, তোমার চিকিৎসা করানোর জন্য আমাকে এখানে নিয়ে আসা হয়েছে। তুমি গুরুতর জখম ছিলে। গত 4 দিন আগে তোমাকে বাঁচানোর জন্য বা তোমার যে চিকিৎসা করানোর জন্য আমাকে এখানে ডাকা হয়েছে। আমি বললাম, ডাকা হয়েছে মানে? আপনি কে, কোথায় থাকেন? লোকটা বলল, আমি জানি না, আমি অমক গ্রামের কবিরাজ। একদিন রাস্তা দিয়ে আসছিলাম, 2 জন লোক আমাকে তুলে এখানে নিয়ে আসলো। তারপর থেকেই তোমার চিকিৎসা করছি আমি এখানে, এবং তোমার চিকিৎসা করার জন্য আমাকে এখানে আটকে রাখা হয়েছে। শুভ্র কিছুই বুঝতে পারল না। তখন সে বলল কি যে, আপনি কোথায় থাকেন? বৃদ্ধ লোকটা তখন জানালেন সে নীলফামারীর একটা গ্রামে থাকে। সেই গ্রামটা শুভ্র চেনে এবং সেই গ্রামে গিয়েছে, এবং এরা 2 জন কোথায় আছে সে 2 জন লোক জানে না। কিছুক্ষণ পর একটা লোক ঘরের মধ্যে প্রবেশ করলো। লোকটার চুল একদম সাদা, মাথায় ঝুঁটি বাঁধা, চেহারাও অনেকটা সাদা, দাড়িগুলোও সাদা, কিন্তু লোকটাকে দেখে মনে হচ্ছে না যে সে বৃদ্ধ। একদম জোয়ান এবং 6 ফুট লম্বা। সে যে জামা পরে আছে সেই জামার রঙও সাদা এবং এই ইমারতের রঙও সাদা। আমি বুঝতে পারলাম না যে আমি কোথায় আছি, কারণ সব কিছুই কেমন রহস্যজনক মনে হচ্ছে। লোকটা কাছে এগিয়ে আসলো। বৃদ্ধ ওই লোকটাকে বলল কি যে, আপনি এখন এখান থেকে যান।
লোকটা এখান থেকে চলে গেল এবং যাওয়ার সময় বলে গেল, আমাকে বাড়িতে কখন দিয়ে আসবেন? এনার তো ট্রিটমেন্ট অনেকটা হয়ে গিয়েছে, আমি ওষুধপত্র যা দিয়েছি এগুলোতেই হয়ে যাবে কাজ। আমাকে দয়া করে বাড়িতে নামিয়ে দিয়ে আসুন, আমি বিগত 5 দিন বাড়িতে চাই না। লোকটা তখন কাকে যেন ডাকলো এবং খুবই অদ্ভুতভাবে কি একটা যেন বলল, বুঝতে পারলাম না। সম্ভবত এনারা অন্য ভাষায় কথা বলে। তারপর সেই লোকটা ওই বৃদ্ধ লোকটাকে নিয়ে গেলেন। এরপরে আমি সেই বৃদ্ধ লোকটাকে আর সেখানে দেখিনি। তারপর সেই বৃদ্ধ মতো দেখতে জোয়ান লোকটা আমার কাছে আসলেন। প্রথমে ভেবেছিলাম বৃদ্ধ, কিন্তু না, এদের গায়ের রং, চুলের রং, কালার সব এরকমই। সেই লোকটা আমার পাশে এসে বসলেন এবং বললেন, এখন কেমন বোধ করছেন? একদম শুদ্ধ বাংলা। লোকটাকে দেখে বিদেশি মনে হচ্ছে, কিন্তু সে শুদ্ধ বাংলা কিভাবে জানেন? আমি বললাম, এখন ভালো বোধ করছি। বিগত 5 দিন যাবৎ আমি এই বিছানায় শুয়ে আছি এবং অসুস্থ। তখন লোকটা বললেন, সেদিনকে তুমি অল্পের জন্য বেঁচে গিয়েছ। শুভ্র তখন বিশ্বাস করলো যে আমি তাহলে মরিনি। সেদিন রাতে ওরা আমার উপর হামলা করেছিল। আমি মোটরসাইকেল থেকে পড়ে যাবার পরে কি হয়েছিল সেটা আমি জানি না। তারপর আমার আর কিছু মনে নেই। তারপর সেই সাদা চুলওয়ালা লোকটা বলল, সেদিন রাত্রেবেলা আমি এবং আমার বোন ওদিক দিয়ে যাচ্ছিলাম। যাবার পথে দেখি হঠাৎ করে কিছু লোক তোমার উপর হামলা করেছে। তারপর দেখলাম তুমি মোটরসাইকেল পড়ে গেলে। এরপর তোমার তো আর কোনো হুঁশ রইল না, তুমি একদম অচেতন হয়ে গিয়েছিলে। আমার বোন অনেকবার রিকোয়েস্ট করে তোমাকে বাঁচানোর কথা বলল তোমাকে নাকি ও চেনে অনেক দিন থেকেই এবং তুমি নাকি ওর সাহায্য করেছিলে। তো আমরা তখন সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে তোমাকে বাঁচাবো এবং ওই লোকগুলোকে ওইখান থেকে তাড়িয়ে তোমার কাছে যখন পৌঁছালাম, দেখলাম তোমার গা থেকে অনেকখানি রক্ত পড়ে গিয়েছে এবং অনেক জায়গায় আঘাত পেয়েছ। তোমার জ্ঞান তখন নেই। তুমি দেখছিলে কিনা জানি না, তবে তোমার চোখ বন্ধ ছিল। এরপর অনেক কষ্ট করে তোমাকে এখানে নিয়ে এসেছি, কারণ এখানে মানুষ আসা নিষেধ। আমার বোনের জোরাজুরিতে তোমাকে এখানে নিয়ে আসা হয়েছে। অবশ্য আমার বোন বলেছে তুমি নাকি এর আগেও এখানে এসেছ, কিন্তু ও হয়তো তোমাকে লুকিয়ে নিয়ে এসেছিল। তবে এখানে এরকম ইমারতের মধ্যে মানুষজন প্রবেশ নিষেধ, কিন্তু আমার বোনের খাতিরে শুধুমাত্র তোমাকে এখানে নিয়ে এসেছি। ও বলেছিল একদিন রাত্রে তুমি আমার বোনের জীবন বাঁচিয়েছিলে, সেই খাতিরে। আমি কিছুই বুঝতে পারছি না, আপনি কি বলছেন? লোকটা তখন আবার বলে উঠল, তুমি এখন কোথায় আছো তুমি নিজেও জানো না, আর তুমি আমার বোনকেও চেনো না। আমি বললাম কি যে, না, আমি কোথায় আছি আর আপনার বোন কে, আপনারা কে, এটা কোন জায়গা? লোকটা তখন বলল, আচ্ছা ঠিক আছে, তুমি এখন বিশ্রাম করো, তোমার রেস্ট দরকার। তাই বলে লোকটা সেখান থেকে সেকেন্ডের মধ্যে চলে গেল। মানে এত জোরে হাঁটতে আমি কাউকে দেখিনি। সে ওইখান থেকে চলে গেল আমার প্রশ্নের উত্তর না দিয়ে। আমি কোথায় আছি? এটা কি অন্য কোনো জায়গা? তার মানে সে স্বর্গে নেই, অন্য কোথাও আছে। এটা কোথায়? শুভ্র কিছুই বুঝতে পারছে না। ওই দিন সারাদিন কেটে গেল। শুভ্র আস্তে আস্তে করে সুস্থ হতে লাগলো। এরপরে শুভ্রের কাছে আর কেউ আসলো না 2 দিন যাবৎ। শুভ্রর মনের মধ্যে অনেক প্রশ্ন। শুভ্র কি করবে শুভ্র সেটাই ভেবে পাচ্ছে না। শুভ্রর কি এখান থেকে পালিয়ে যাওয়া উচিত? না না, তাহলে তো শাহানা রাগ করবে। শুভ্র শাহানাকে পছন্দ করে। শাহানাকে সে মনের কথা না বলে এখান থেকে যাবে না। শুভ্রকে যে লোকটা প্রতিদিন খাবার দিয়ে যায়, শুভ্র সেই লোকের হাত দিয়ে শাহানাকে একটি চিঠি লিখে পাঠালো। বলল কি যে চিঠিটা শাহানাকে দিতে। কিন্তু একদিন পার হয়ে গেল, শাহানা আসলো না। এরপর ওই লোকটাকে আবার বলল, তুমি শাহানাকে বলো তো আমার সাথে দেখা করতে। তখন সেই লোকটা বলল, অনুমতি নেই, আমরা ওই মহলে যেতে পারবো না, আপনাকে এখানে সুরক্ষিত অবস্থায় রাখতে বলা হয়েছে। শুভ্র কোথায় আছে সেটা শুভ্র বুঝতে পারছে না। কিছুক্ষণ বাদে শুভ্র দেখলো দূরে কিছু একটা ভেসে আসছে। একটা ডাইনোসরের মতো জিনিস ডানা মেলে উড়ে আসছে তার মহলের দিকে, মানে সে যেখানে থাকে। এই মেয়েটা আর কেউ নয়, এটা হচ্ছে শাহানা। শাহানা ঘরের ভিতর প্রবেশ করলো। শুভ্র শাহানাকে দেখে ভূত দেখার মতো চমকে গেল, কারণ শাহানা জানালা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করেছে। শুভ্র চমকে বিছানার উপর বসে পড়ল। এটা কি দেখলো শুভ্র? এটা কি সত্যি নাকি সে স্বপ্ন দেখেছে? ওসি সাহেব হো হো করে হাসতে লাগলেন। সামনে এএসপি সাহেব বসা। ওসি সাহেব বললেন, বেটাকে মেরে দিয়েছি, বেটাকে আর খুঁজা পাওয়া যাবে না। ভালোই হয়েছে, মরেছে কিনা জানি না, তবে এই বেটা মরলেই ভালো। আর কোনো প্রমাণাদিও নাই আমাদের নামে। বেটা আমাদের 3 কোটি টাকা ঘুষ একদম নিতে দিবে না। আমার 1 কোটি, আপনার 2 কোটি। 3 কোটি টাকা জীবনে বেটা চোখে দেখছে? সারা জীবন পুলিশের চাকরি করলেও তো 3 কোটি টাকা পাবে না। আর এরকম ঘুষ কি কেউ হাতছাড়া করে নাকি? সিম্পল কেস, একদম ডিসমিস করে দিছি।
এটা বলে ওসি সাহেব হাসতে লাগলেন। এসপি সাহেব বললেন, হ্যাঁ ঠিক বলেছ তুমি, তবে বিষয়টাকে ধামাচাপা দিতে হবে খুব স্মুথভাবে, কারণ এটা নিয়ে তো তদন্ত হবে, তাই না? তবে যদি ফেঁসে যায় তাহলে তো সমস্যা। তখন এসপি সাহেব বললেন আবার যে বেটার লাশ কি পাওয়া গিয়েছে নাকি? আর না মারা গেলেই ভালো হয়, কারণ মরে গেলে একটু সমস্যা আছে। বিষয়টা যদি জানাজানি হয় তাহলে আমাদের চাকরি থাকবে না, আর এসপি সাহেবকে যদি ম্যানেজ করা যায় তাহলে তো বিষয়টা আরও চমক হবে। তবে আমি চাচ্ছি না যে টাকার কয়েক ভাগ হোক। এসপি সাহেব এইসব বিষয়ে কিছু জানেন না। তখন ওসি সাহেব বললেন, লাশ তো পাই নাই, তবে ওরা বলেছে যে মেরে নাকি জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসছে, মরে নাই, আধমরা করে ফেলে দিয়ে আসছে, হয়তো কেউ নিয়ে হাসপাতালে ভর্তি করছে। এখন পর্যন্ত কোনো আপডেট পাই নাই, খোঁজ খবর লাগাইছি। এসপি সাহেব বললেন, ঠিক আছে, তাহলে খোঁজ খবর নাও কোথায় আছে, কারণ ঘটনা যদি সবাই জানতে পারে বা এটা যদি জানাজানি হয়, কানাকানি হয়, তাহলে সমস্যা হয়ে যাবে। ওসি সাহেব বললেন, এসব বিষয় নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না, আমি দেখছি। তাই বলে ওসি সাহেব পুলিশ সুপারের কার্যালয় থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে থানায় এসে কনস্টেবলকে বললেন, কি ব্যাপার, শুভ্র এসেছিল আজকে? বেটা ছেলে কোথায় গিয়ে মরেছে? ডিউটি ফেলে কোনো কথাবার্তা নেই, কোথায় চলে গেছে? খোঁজ করো তাড়াতাড়ি। শুভ্রকে খোঁজ করার জন্য তার কোয়ার্টারে পাঠানো হলো, কিন্তু শুভ্রকে সেখানে পাওয়া গেল না। শুভ্রর ঘরের দরজা বন্ধ এবং শুভ্রকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় চলে গিয়েছে কেউ জানে না। ওসি সাহেব বললেন, বেটাকে সাসপেন্ড করে দিব। ওসি সাহেব সব কিছুই জানেন, কিন্তু সবার সামনে এরকম নাটক করছেন। শুভ্র তার সামনে যে দৃশ্যটা দেখতে পেল, সে দৃশ্য দেখে শুভ্রর একদম আক্কেল গরম অবস্থা। শুভ্রর সামনে শাহানা দাঁড়িয়ে আছে, শাহানার পিঠে বড় বড় দুটো ডানা। শুভ্র দেখে ভূত দেখার মতো চমকে গেল। শুভ্র বলল, তুমি কে, আর তুমি এখানে কি করছো? তুমি এইভাবে কিভাবে আসলে? শাহানা হো হো করে হাসতে লাগলো। শাহানা হঠাৎ করেই তার আসল রূপে ফিরে আসলো। মানে শাহানা, তার সাদা সাদা চুল এতক্ষণ কালো চুল ছিল, সাদা সাদা চুল, চেহারার রং একদম ফর্সা, সাদা কালারের একটা জামা পরা। শাহানা এতদিন রঙিন কালারের জামা পরতো, কিন্তু হঠাৎ করেই তার পুরো শরীর একদম সাদা শ্বেত বর্ণ দেখে শুভ্র ভীষণ ভয় পেয়ে গেল। শাহানা হো হো করে হাসছে। শুভ্র কোথায় আছে? শুভ্র কিছুই বুঝতে পারছে না। এরপর শাহানা বলল, তুমি কোথায় আছো কিছুই বুঝতে পারছো না? শুভ্র বলল, না, আমি কোথায় আছি? শাহানা তখন শুভ্রর কাছে আসলো। তার ডানা দুটো হঠাৎ করেই গায়েব হয়ে গেল। শুভ্র শাহানাকে প্রথমবার যে রূপে দেখেছিল সেই রূপেই শাহানা আবার আসলো এবং শুভ্রর পাশে বসলো। শাহানার গা থেকে সেই চেনা সুঘ্রাণ এখনো আসছে, যে সুঘ্রাণ শুভ্র প্রথম দিন পেয়েছিল। শাহানা তাকে বলল, শুভ্র, তুমি যে এত বোকা আমি আগে জানতাম না। তুমি একজন পুলিশ অফিসার, তোমার তো এইসব বিষয় জানা উচিত। শুভ্র কিছুই বুঝতে পারছে না, সে শুধুমাত্র হাঁ করে তাকিয়ে আছে এবং বলল, আমার কি জানা উচিত? আমি আসলে না কিছুই বুঝতে পারছি না। গত কয়েকদিন যাবত আমার সাথে কি ঘটছে সেটাই বুঝতে পারছি না। শাহানা বলল, দেখো শুভ্র, তুমি যে আমাকে পছন্দ করো এবং আমাকে ভালোবাসো সেই কথা আমি দ্বিতীয় দিন থেকেই জানি, যেদিন তুমি আমাদের বাড়িতে এসেছিলে, কারণ তোমার উপর সার্বক্ষণিক আমার লোকজন নজর রাখত। আমি বললাম, লোকজন মানে? শাহানা বলল, তুমি এখনো বুঝতে পারোনি তুমি কোথায় আছো? তুমি তো আসলেই অনেক বোকা, আমার প্রেমিকটা অনেক বেশি বোকা। শুভ্র এই কথা শোনার পরে ওর মনের মধ্যে একটা অন্যরকম ঢেউ খেলে গেল। শুভ্র বলল, প্রেমিক মানে? তখন শাহানা বলল, হ্যাঁ, তুমি যে আমাকে ভালোবাসো সেটাও আমি জানি। প্রথম দিন তোমাকে দেখে আমি তোমাকে পছন্দ করে ফেলেছিলাম, সেজন্যই তো তোমাকে জঙ্গলের রাস্তা থেকে বাঁচিয়ে হাইওয়ে থেকে সেফলি তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে এসেছিলাম। না হলে কি তুমি সেদিনকে বেঁচে ফিরতে পারতে? তুমি শোনো না, তোমাদের এই এলাকায় কত ভূতের উৎপাত আছে এবং কত ধরনের সমস্যা? শুভ্র বলল, হ্যাঁ সেটা শুনেছি, কিন্তু এখানে প্রায় 3 মাস হয়েছে এসেছি, কিন্তু এই 3 মাসে আমি কতবার রাত্রেবেলা বের হয়েছি, কই কখনো তো আমার কিছু হয়নি। মেয়েটা তখন বলল, তুমি আসলে সত্যিই খুব বোকা। তোমাকে যে এই 3 মাস যাবৎ আমি সুরক্ষা দিচ্ছি সেটা হয়তো তুমি কিছুই জানো না, না হলে কবেই ভূতের খপ্পরে পড়ে তুমি মারা যেতে। এই অঞ্চলে রাতের বেলা কেউ বের হয় না, শুধুমাত্র তুমি ছাড়া। প্রথম দিন তুমি যখন বের হয়েছিলে সেই প্রথম দিন তোমাকে দেখেই আমার পছন্দ হয়ে গিয়েছিল এবং সেদিন থেকেই তোমার সাথে আমি আছি। তোমাকে সবসময় পাহারা দেই আমি। এই যে তোমাকে সেদিনকে বাঁচিয়ে নিয়ে আসলাম, না হলে তো তুমি সেদিন সন্ত্রাসীদের হাতে মারা যেতে। শুভ্রর মাথায় কিছুই আসছে না। শুভ্র কি জিনিসগুলো স্বপ্নে দেখছে
নাকি এগুলো শুভ্রর ভ্রম। সে শুধুমাত্র বসে বসে এগুলোই ভাবছে। শুভ্র কিছুক্ষণের জন্য থমকে গেল। শাহানা তাকে বলল, কি হয়েছে? শাহানা শুভ্রর হাত খপ করে ধরে বসল। শুভ্রর মনের মধ্যে একটা অন্যরকম ঢেউ খেলে গেল। শুভ্র বলল, শাহানা, সত্যি কি তুমি আমাকে ভালোবাসো? শাহানা বলল, কি মনে হয়? তোমার কি মনে হয় তুমি আমাকে প্রথম দিন দেখেছ, দেখে আমাকে পছন্দ করেছ? একদমই না, আমি তোমাকে প্রথম দিন দেখেছি এবং তারপর থেকেই তুমি আমার নজরে আছো। শুভ্র বলল, শাহানা, আমাকে একটু বলবে তোমরা কারা এবং তোমরা কে, কেন আমার পিছু নিয়েছ, আর আমি কোথায় আছি? শাহানা তখন বলল, শুভ্র, তুমি তো আসলেই খুব বোকা, তুমি তো কিছুই জানো না। যাই হোক, শোনো, আমরা হচ্ছি জিন জাতি। জিনদের নাম শুনেছ? শুভ্র এই কথা শোনার পরে শাহানার হাতটা ছেড়ে দিল। শাহানা বলল, কিছু, তুমি আমার হাত ছেড়ে দিলে? জিন জাতি বলে কি আমাদের ভালোবাসার অধিকার নেই? শুভ্র বলল, বিষয়টা তেমন না, আসলে জিন জাতি যে আছে সেটা আমি বিশ্বাস করতাম না, কিন্তু তোমাদেরকে দেখিয়ে বিশ্বাস না করে উপায় নেই। তখন শুভ্র বলে উঠল, তুমি কি একটা পরী? জিনদের সম্পর্কে শুনেছি যে তারা জিন হয়, আর মেয়ে যেসব জিন থাকে তাদেরকে পরী বলা হয়। শাহানা তখন বলে উঠল, হ্যাঁ, ঠিক ধরেছ শুভ্র, আমি একটা পরী। আর আমাদের এই দেশে কোনো মানুষ নিয়ে আসা নিষেধ, আমাদের মহারাজের নিষেধ আছে, এই অঞ্চলে কোনো মানুষ প্রবেশ করতে পারবে না। কিন্তু আমি তোমাকে আমার ভাইয়ের সাথে যুক্তি করে এখানে নিয়ে এসেছি। যদি মহারাজ কোনোভাবে জানতে পারে যে তোমাকে এখানে নিয়ে এসেছি, তাহলে তোমার সাথে আমাকেও হয়তো অনেক শাস্তি দেবে, তোমাকে হয়তো এখানে আটকে রাখবে, আমাকে হয়তো শাস্তি দিতে পারে। শুভ্র তখন বলল, তাহলে তুমি আমাকে এখানে কেন নিয়ে আসলে? তুমি জানো যে তোমার প্রাণের ক্ষতি আছে। শাহানা তখন বলে উঠল, আমি যে তোমাকে পছন্দ করি, সেই জন্য তোমাকে এখানে নিয়ে এসেছি। শুভ্র কিছুই বুঝতে পারছে না শাহানা তাকে কিভাবে দেখল আর কিভাবে বা তার প্রেমে পড়ল। শুভ্র বলল, কি চাচা, তুমি কি আমাকে সবকিছু ডিটেলসলি বলতে পারবে? ওই যে ছেলেটা ছিল, ওটা কি তোমার ভাই? অবশ্য প্রথম দিন থেকেই আমার একটু সন্দেহ হয়েছিল, কারণ আমি কোথায় যাচ্ছি, কাদের সাথে মিশছি, জঙ্গলের মধ্যে এরকম একটা বাড়ি আমি খুঁজে পেলাম না, অথচ একজন লোক এসে আমাকে জিনিসটা খুঁজে দিল। আমার প্রথম দিন থেকেই সন্দেহ হতে শুরু করেছিল, কিন্তু বিষয়টা যে এরকম ঘটবে আমি জানতাম না। শাহানা তখন বলল, হ্যাঁ, সব কিছুই বলবো, কিন্তু তোমার এখন বিশ্রাম দরকার। তুমি এখন ওষুধটা খেয়ে শুয়ে পড়ো, তুমি আরেকটু সুস্থ হও, আমি সমস্ত ঘটনা তোমাকে বলবো, ঠিক আছে? এখন আমাকে যেতে হবে, আমার বাবা আমাকে ডাকছেন। তাই বলে শাহানা জোর করে শুভ্রকে ওষুধটা খাইয়ে দিলেন। শুভ্র প্রথম ওষুধ খেতে চাইছিল না। শুভ্র যখন বলল কি যে আমি ওষুধটা খাবো না, আমাকে ঘটনাটা বলো, শাহানা তখন খুব আদর করে শুভ্রকে ওষুধটা খাইয়ে দিল। শুভ্র আর না করতে পারল না। তবে শুভ্রর এতটুকু জেনে আনন্দিত হচ্ছে যে শাহানা শুভ্রকে ভালোবাসে এবং সে তার মনের কথাটা শাহানাকে বলতে পেরেছে। শুভ্র আস্তে আস্তে চোখ বন্ধ করল এবং একটু একটু করে ঘুমের জগতে হারিয়ে গেল। শাহানা শুভ্রর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো এবং কিছুক্ষণ পরে শুভ্রর কপালে একটা চুমু খেয়ে শাহানা তার বিশাল বড় ডানাটা মেলে আসমানের দিকে উড়াল দিল। প্রায় মাসখানেক আগে শুভ্র যখন রাত্রে ওসি সাহেবের গাড়ি নিয়ে প্রথমবার টহলে বের হয়েছিল, সেদিন শুভ্রর সাথে একটা দুর্ঘটনা ঘটতে গিয়েছিল। ওসি সাহেব যদিও তাদের সাথে ছিলেন, কিন্তু থানায় নামিয়ে দিয়ে যখন শুভ্র প্রথমবার সেই তদন্তের সুরাহা খুঁজতে গেল, সেদিন শুভ্র একটা বিপদে পড়েছিল। বিপদটা হলো, সে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করেই রাস্তার মধ্যে কেউ একজন তার গাড়ি আটকে দেয়। সে যখন গাড়ি থেকে নামিয়ে দেখে গাড়ির সামনে কেউই নেই। সে স্পষ্ট দেখতে পেয়েছিল একজন মানুষ তার গাড়ির সাথে ধাক্কা খেয়েছে এবং সামনে ছিটকে পড়েছে। সে জিনিসটা কি ছিল শুভ্র তখন বুঝতে পারেনি। শুভ্র আশেপাশে কাউকেই দেখতে পায় না। শুভ্র দ্রুত গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে যাওয়া শুরু করে। তখনই শুরু হয় শুভ্রর সাথে বিপত্তি। শুভ্র দেখতে পায় তার সাথে সাথে কিছু একটা গাড়ির সাথে দ্রুত গতিতে দৌড়ে আসছে। সে যখন মিররে দেখল, তখন সে দেখে অবাক হয়ে গেল। খুবই অদ্ভুত দেখতে একটা জন্তু শুভ্রর পেছন পেছন আসছে এবং বলছে, দাঁড়া। শুভ্রর গায়ের লোম দাঁড়িয়ে গেল। প্রথমবার ওই ঘটনা দেখে শুভ্রর খানিকটা ভ্রম হলো। শুভ্র মনে মনে ভাবল জিনিসটা কি। একদম স্পষ্ট গাড়ির মিররে দেখা যাচ্ছিল বড় বড় লম্বা লম্বা দাঁত, লম্বা লম্বা চুল,
এবং পা দুটো উল্টো, হাতটা দিয়ে শুভ্রকে ধরার চেষ্টা করছে। কিন্তু শুভ্র যখন গাড়ির স্পিড বাড়িয়ে দিল, শুভ্রকে সে আর ধরতে পারল না। শুভ্র কিছুক্ষণ বাদে থানার কাছাকাছি পৌঁছে গেল, মানে হচ্ছে শহরের রাস্তায় উঠে গেল। তখন সে পিছনের দিকে তাকিয়ে দেখলো পেছনে কেউ নেই। শুভ্র থানায় চলে আসলো। ওই রাতে শুভ্রর ঘুম হলো না। সে মনে মনে ভাবলো সে রাস্তায় এটা কি দেখলো আর কার সাথেই বা ধাক্কা খেলো। শুভ্র কিছুই বুঝতে পারছে না। সেদিন রাতে শুভ্র কিভাবে বেঁচে ফিরেছে সেই কথা শুভ্র জানে না। তবে সেদিন রাতে যেসব ঘটনা ঘটেছিল তার সাথে, তাতে তার সাক্ষাৎ মৃত্যু হওয়ার কথা। কারণ এলাকার মানুষ বলা বলি করে ওই সাইডের রাস্তাটা নাকি ভালো না, সন্ধ্যার পরে ওই সাইডে কেউ যায় না। শুভ্র সেদিন তদন্তের স্বার্থেই সেদিনকে গিয়েছিল, কিন্তু তার সাথে এরকম একটা ইনসিডেন্ট ঘটে গিয়েছে। শুভ্র এরকম ঘটনা এখন পর্যন্ত কারোর কাছে বলেনি। শুভ্র এগুলোকে ভয় পায় না, সে খুবই সাহসী ছেলে। শুভ্র ঘুমাচ্ছিল আর স্বপ্নে এইসব জিনিসই দেখছিল। সেদিনকের সেই ঘটনা। শুভ্র লাফ দিয়ে বিছানার উপর উঠে বসল। ঘুম ভেঙে দেখে বাহিরে অন্ধকার, মানে এখন মধ্যরাত। আসমানে জ্যোৎস্না উঠেছে। ফুলের বাগানটা দেখতে খুবই চমৎকার লাগছে। পাশেই বসে আছে শাহানা। শাহানা শুভ্রকে দেখে বলল, তুমি উঠেছ? যাও উঠো, উঠো, ফ্রেশ হয়ে খেয়ে নাও। তুমি একটা না পুরো একদিন ঘুমিয়েছ, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। শুভ্র উঠল, উঠে ফ্রেশ হয়ে নিল। শাহানার সমস্ত কথা একদম অক্ষরে অক্ষরে পালন করলো এবং খাওয়া দাওয়া শেষ করে শুভ্র শাহানাকে জিজ্ঞেস করলো, তুমি এইবার আমাকে বলো। শাহানা তখন বলল, তোমার সেদিনকার ঘটনা মনে আছে? রাতের বেলা কিছু একটাকে আঘাত করেছিলে, তারপর তোমার পিছু পিছু কিছু একটা দৌড়াচ্ছিল। শুভ্র বলল, আমি একটু আগেই সেই স্বপ্ন দেখে উঠেছি এবং ভয়ে চিৎকার দিয়ে উঠলাম, তুমি তো দেখলেই। শাহানা বলল কি যে হ্যাঁ, আমি সেটা দেখেছি। ভিশনটা আমিই তোমার মধ্যে দিয়েছিলাম সেদিনকের ঘটনা তোমাকে মনে করানোর জন্য। তুমি যখন ঘুমাচ্ছিলে তোমাকেই এই স্বপ্ন আমি দেখিয়েছি। শুভ্র বলল, সেদিনকে কি ঘটেছিল আমাকে একটু বলবে? শাহানা বলল, সেদিনকে আমি ওইখানেই একটা গাছের মধ্যে বসেছিলাম। মাঝে মধ্যেই রাত্রেবেলা আমি একটু পায়চারি করতে বের হই। অবশ্য আমাদের নিষেধ আছে, তবুও আমি কারোর কথা শুনতাম না, কারণ আমি এরকমই। তুমি রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় ঠিক ওইখানটায় ব্রেক কষলে এবং ওইখানে তুমি একটা অশরীরী আত্মার সাথে টক্কর খেয়েছিলে। ওই রাস্তায় রাত্রে এমনিতেই মানুষ যাতায়াত করে না। ওই রাস্তায় এই জিন, পরি, ভূত, এরা পিচাস টাইপের লোকজন এদিকে ঘোরাফেরা করে, মানে অশরীরী আত্মা। তুমি তাদের মধ্যে একজনকেই আচমকা চাপা দিয়ে দিয়েছিলে, কিন্তু যেহেতু তারা আত্মা সেহেতু তাদের এরকম কোনো সমস্যা হয়নি। এবং পরবর্তীতে তুমি যখন গাড়ি থেকে নামলে, তোমাকে প্রথমবার দেখে আমার একটু বিরক্তই লেগেছিল, কিন্তু কাছ থেকে যখন দেখতে পেলাম তখন তোমাকে দেখে আমার ভীষণ ভালো লেগে যায়। সেদিন থেকেই আমি তোমার সাথে আছি, তোমাকে ফলো করি নিয়মিত। সেদিনকে তুমি যখন গাড়ি নিয়ে যাচ্ছিলে, তোমার পেছন পেছন ওই আত্মাগুলো তোমাকে ফলো করছিল এবং তোমাকে মারার জন্য, কিন্তু একমাত্র আমি ছিলাম বলে তারা তোমার কাছে যেতে পারেনি। তুমি ভাবছো তুমি হয়তো হাইওয়েতে উঠে গিয়েছিলে বলে তোমাকে আত্মাগুলোর পিছু করেনি। এরা একবার যার পিছু নেয় তাকে একদম মেরে ছাড়ে। এরকম অনেক ঘটনা আছে, তুমি এলাকায় খোঁজ করলেই হয়তো পেয়ে যাবে পরবর্তীতে যখন তোমার এলাকায় যাবে। শুরু বলল, আত্মা আবার হয় নাকি? তুমি কি বলছো এসব? তখন শাহানা বলল, তাহলে সেদিনকে তুমি কি দেখেছিলে? সেদিনকে আমি ওইখানে না থাকলে তুমি নির্ঘাত মারা যেতে, এটা ধরে রাখো। তোমাকে আমার ভালো লেগে যায় সেদিনকেই, এবং সেদিন থেকেই তোমার সাথে আছি। তোমার দ্বিতীয় দিনের কথা মনে আছে? দ্বিতীয় দিন তখন তুমি ওই জঙ্গলের রাস্তা ধরে আসছিলে, আসার পথে তোমার গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল। এটা এমনি এমনি খারাপ হয়নি, ওই আত্মার দলগুলোই তোমাকে সেখানে থামিয়েছিল। কিন্তু সেখানেও আমি যেহেতু তোমাকে ফলো করছিলাম, সেখানেও আমি তোমাকে বাঁচিয়েছিলাম এবং পরবর্তীতে ভেবেছিলাম তোমাকে সেফলি তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি তোমার সাথে বসেই। হয়তো তুমি ভয় পাবে সেটা ভেবে, কারণ ওইখান থেকে তোমার বাসা ছিল অনেক দূরে। যদি তুমি ভয় পেতে সেই কথা চিন্তা করেই প্রথমবারের মতো সেদিন তোমার সাথে ওরকমভাবে ছলনা করি প্রতীক হিসেবে, এবং পরবর্তীতে আমার বাড়িতে নিয়ে আসি। তুমি হয়তো জানো না, আমার বাড়িতে পৌঁছে দেওয়ার পরেও আমি তোমার সাথে সাথে তোমার পর্যন্ত গিয়েছিলাম এবং তোমার মনে সাহস দেওয়ার জন্যই আমি সেদিন তোমার গাড়িতে উঠেছিলাম। শুভ্র জানালো, অবশ্য তুমি ঠিকই বলেছ, আমি ওই ঘটনা নিয়ে এখনও খুবই আপসেট এবং আমি খুবই ভয় পেয়েছিলাম সেদিন। তারপরে আমার মাঝে মধ্যে ঘুম হতো না এবং এই কারণেই আমার মাঝে ডিপ্রেশনে চলে যেতাম আমি। শুভ্র এটা বলার পরে শাহানা বলল, সেটা আমি জানি, সেজন্যই তো তোমাকে সবসময় রিল্যাক্স রাখার চেষ্টা করি।
এই যে এখন এতদিন ধরে তোমাকে এই ঘটনাটা বলছিলাম না, কিন্তু এখন তোমাকে বললাম। তবে আমার মনে হয় তোমার এসব বিষয় নিয়ে ভাবা উচিত না, কারণ এখন আমি তোমার সাথে আছি। দূর থেকে একটা হুঙ্কার আওয়াজ আসলো। শাহানা বলল, আমাকে এখন এখান থেকে যেতে হবে, আমাকে একটু অন্দরমহল বা দরবারে যেতে হবে, সেখানে ডাক পড়েছে, তুমি এখান থেকে কোথাও যেও না, ঠিক আছে? তাই বলে শাহানা তার ডানা মেলে আকাশে উড়াল দিয়ে চলে গেল। সে জানালা দিয়ে আসা যাওয়া করে, দরজা দিয়ে এখন আর আসে না। শুভ্র খানিকটা সুস্থ হয়ে এসেছে, তার মাথার চোটটাও ঠিক হয়ে গেছে। এত দ্রুত ঠিক হয়ে গেল কিভাবে শুভ্র বুঝতে পারছে না, কারণ এখানকার আবহাওয়া যেন কেমন অদ্ভুত। খুবই দ্রুত শুভ্র হিল হয়ে যাচ্ছে। শুভ্র বসে বসে ভাবতে লাগলো পরবর্তীতে সে কি করবে। তার মাথায় কিছুই আসছে না। সে কি বাড়িতে চলে যাবে নাকি এখানেই থাকবে, সেটাই ভাবতে ভাবতে শুভ্র একটা টুলের উপর বসে পড়ল। শাহানাকে জিনের সর্দার ডেকে পাঠিয়েছে। তারপর সে অন্দরমহলে গেল। যাবার পরে জিনের সর্দার তাকে জিজ্ঞেস করলো, খবর শুনেছি তুমি নাকি কোন মানুষ নিয়ে আমাদের নগরীতে উঠেছ। শাহানা বলল, কোথায়? কোনো মানুষ আনিনি তো আমি। আপনি তো ভুল শুনেছেন, আনলে তো দেখতেই পেতেন। আর আপনার রক্ষীরা তো চারপাশে আপনার পাহারা দিচ্ছে, তাই না? এরপর সর্দার জানালেন, এমনটা যেন ভুলেও না হয়, আমাদের এখানে কোনো মানুষ আনা নিষেধ। যদি দেখতে পাই তাহলে তাকে কিন্তু কারাগারে বন্দি করব, এটা তুমি ধরে রেখো। আর তুমি যেহেতু আমার বন্ধুর মেয়ে, সেহেতু আমি তোমাকে কিছু বলছি না। তবে এরকমটা যদি সত্যতা প্রমাণিত হয় তাহলে তোমার কিন্তু খবর আছে, এবং তোমাকে শুদ্ধ ওই ছেলেকে বা যাকে নিয়ে এসেছো তাকে কিন্তু একদম বন্দি করব। শাহানা তড়িঘড়ি করে সেখান থেকে বেরিয়ে গেল, এবং শাহানা একটু চিন্তায় পড়ে গেল। শাহানা তার ভাই হামিমকে বলল কি যে, হামিম, এরকম সমস্যা হয়ে গিয়েছে, আর সর্দার আঙ্কেল তো এসব বলেছে। হামিম বলল, ঠিক আছে, ওকে আমাদের সেই জঙ্গলের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করছি, তুই চিন্তা করিস না, ঠিক আছে? আর যেহেতু ও তোর প্রাণ বাঁচিয়েছিল, সেহেতু ওকে নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। কিছুক্ষণ পরে হামিম শুভ্রর কাছে আসলো। শুভ্র হামিমকে বলল, কি ব্যাপার, কিছু কি হয়েছে? হামিম বলল, এখনই তোমাকে এখান থেকে চলে যেতে হবে, সর্দার জেনে গিয়েছে। শুভ্র এই ভয়টাই বারবার পাচ্ছিল। তারপর হামিম শুভ্রকে জোরে জাপটে ধরল এবং বলল, চোখ বন্ধ করো, হয়তো তুমি ভয় পেতে পারো, কারণ এখন আমরা আসমানে উড়াল দিব। শুভ্র তার চোখটা বন্ধ করে ফেলল। কিছুক্ষণ বাদে শুভ্রর গায়ে প্রচন্ড বাতাস লাগতে লাগলো। সে আসমান বরাবর উড়ে যাচ্ছিল, এবং সে যখন একটু চোখ খুলল তখন দেখল নিচে শুধু ফুলের বাগান আর আসমানে ভরা জ্যোৎস্না। শুভ্র এরকম দৃশ্য তার জীবনে কোনোদিন দেখেনি। কিছুক্ষণ বাদে শুভ্র বাগানের মধ্যে একটা বিশাল বাড়ির মধ্যে চলে আসলো। এটা সেই বাড়ি যে বাড়িটা শুভ্র প্রথম দিন এসেছিল। শুভ্র সেই বাড়ির মধ্যে ঢুকলো এবং বলল, আজকে থেকে তুমি এইখানে থাকবে, এখান থেকে কোথাও যাবে না, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের গোপন আস্তানা, এবং এখানে আমরা মাঝে মধ্যে থাকি। তুমি হয়তো এর আগেও এখানে এসেছো, তাই না? শুভ্র বলল, হ্যাঁ, আমি আগেও এসেছি, কিন্তু ওইটা কি তোমাদের রাজ্য ছিল? তোমরা এখানে থাকো, এটা কোথায়? হামিম তখন বলল, এটা বলা যাবে না, এটা আমাদের গোপন আস্তানা। তাছাড়া জিনেরা কোথায় থাকে সেটা তো জিনেরা না নিয়ে গেলে বোঝা যাবে না, তাই না? তারপর সে ওইখান থেকে চলে গেল। শুভ্র সেখানে বসে থাকলো এবং কখন শাহানা আসবে সেই চিন্তায় সে একদম মগ্ন হয়ে গেল। পত্রিকায় নিউজ বেরিয়েছে, ডিমলা থানার এসআই শুভ্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না, শুভ্র আহমেদ মিসিং। সবাই একদম উতলা হয়ে গেল। একটা থানার এসআই মিসিং হয়ে গিয়েছে, এটা তো খুব জটিল বিষয়। একটা বড় নিউজ হয়ে গেল, একদম ন্যাশনাল নিউজে পরিণত হয়ে গেল। শুভ্রকে চারপাশে খুঁজতে পাঠানো হলো, কিন্তু কোথাও শুভ্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চারপাশে নিউজ মিডিয়া কাভারেজ। ওসি সাহেব বলল, আমরা খোঁজাখুঁজির ব্যবস্থা করছি, আপনারা একদমই টেনশন করবেন না। তখন মিডিয়া জানালো, শুভ্র আহমেদ নিখোঁজ হয়েছেন আজকে প্রায় 3 সপ্তাহ বেশি হয়ে গেল। আপনারা এখন পর্যন্ত তার কোনো সুরাহা করতে পারলেন না। সর্বশেষ সে কোথায় গিয়েছিল সেসব আপনারা জানেন না। আপনাদের নিজেদের অভ্যন্তরীণ কোনো চাল নয় তো এটা, যে তাকে গায়েব করে দিয়েছেন বা গুম করে দিয়েছেন। ওসি সাহেব কথাটা শুনে ভীষণ রেগে গেলেন এবং বললেন, ফাজলামি মার্কা প্রশ্ন করবেন না। ফাজলামি মার্কা প্রশ্ন করার জন্য কি মাইক নিয়ে এখানে এসেছেন? আমরা আমাদের যথেষ্ট চেষ্টা করছি, আমাদেরকে আমাদের মতো চেষ্টা করতে দিন, আজকের মতো এইটুকুই। তাই বলে ওসি সাহেব উঠে চলে গেলেন। নিউজ মিডিয়ায় কাভার হয়েছে। শুভ্রর বাবা মা বিষয়গুলো জানতে পারলো। যখন জানতে পারলো তখন তারা ছুটে এখানে আসলো, কিন্তু শুভ্রকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।
তারা এসে এখানে নানান জনের কাছে জিজ্ঞেস করতে লাগলো। সবাই বলল তার ছেলে একজন সৎ এবং ভালো পুলিশ অফিসার, তার ছেলে কখনো ঘুষ খেত না। সবাই ভালো বলতে লাগলো। এটা শুনে শুভ্রর বাবা মার প্রাউড ফিল হতো, কারণ তার ছেলে এরকম। কিন্তু শুভ্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শুভ্রকে কি কেউ মেরে ফেলেছে? কিছুক্ষণ বাদে শাহানা সেখানে উপস্থিত হলো এবং বলল, তোমাকে নিয়ে তো নিউজ হচ্ছে এবং সবাই উতলা হয়ে গেছে, তোমার বাবা মা এখানে এসেছে। শুভ্র অনেক উতলা হয়ে গেল, বলল, আমি যাব, আমাকে দ্রুত সেখানে দিয়ে আসো। আমার বাবা মা এসেছে, তারা ভীষণ দুঃখ পাচ্ছে, আর যেহেতু এরকম হয়ে গিয়েছে ওদের বিরুদ্ধে আমাকে একটা অ্যাকশন নিতেই হবে। ওদেরকে আমি শাস্তি করে ছাড়বো, দুজনকে একদম সাসপেন্ড করিয়ে ছাড়বো। শাহানা তখন বলল, এত উতলা হইও না, তুমি এখনো সুস্থ হওনি, তুমি পুরোপুরি সুস্থ হও, এরপরে খেল কিভাবে জমে ওঠে তারপর দেখো, ঠিক আছে? শুভ্র অনেক উত্তেজিত হয়ে গেল, বলল, না, আমি এখনই যাব, তুমি আমাকে এখনই নামিয়ে দিয়ে আসো, আর যদি না পারো তাহলে আমি চলে যাব, আমি রাস্তা চিনি। তাই বলে শুভ্র দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। কিন্তু বাইরে বেরিয়ে শুভ্র দেখতে পেল এ সেই জঙ্গল না যে জঙ্গলে শুভ্র এর আগে এসেছিল। এটা ভিন্ন একটা জঙ্গল, এবং এখানে ওইরকম আগের জঙ্গলের মতো গাছপালা নেই, অনেক ঘন জঙ্গল। শাহানা তখন বলল, এটা সেই জায়গা না শুভ্র, ঘরটা শিফট করে আনা হয়েছে, এখন এটা কোথায় সেটা তুমি জানবা না, শুধুমাত্র আমি জানি, আমি না দিয়ে আসতে পারলে তুমি যেতে পারবে না। শুভ্র বলল, প্লিজ আমাকে যেতে দিয়ে আসো, আমাকে দিয়ে আসো, না হলে ওরা হয়তো আরো অনেক কিছু করবে। শাহানা তখন বলল, সবকিছু আমার উপর ছেড়ে দাও, যেহেতু তোমাকে আমি ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো, সেহেতু তোমার ক্ষতি তো আমি চাইবো না, তাই না? তারপর শুভ্র বলল কি যে, সেটা ঠিক আছে, কিন্তু কিন্তু বলার সাথে সাথেই শাহানা শুভ্রর ঠোঁটের মধ্যে নিজের ঠোঁট রাখলো। শুভ্র মুহূর্তের মধ্যেই যেন মিলিয়ে গেল একদম অভ্যন্তরীণ একটা জগতে। শুভ্রর কিছুই মাথায় ঢুকছে না, সে মনে হচ্ছে যে সে কোনো মিষ্টি খাচ্ছে, একদম মিষ্টির মতো গোলাপি তার ঠোঁট এবং নরম। শুভ্র কিছুক্ষণের জন্য হারিয়ে গেল এবং শুভ্র তাকে আদর করতে লাগলো। তারপর অনেকটা সময় কেটে গেল, ভরা জ্যোৎস্নায় তাদেরকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। শুভ্র বলল, শাহানা, আমরা কবে বিয়ে করব? আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই, এরকম ভালোবাসা সারা জীবন পেতে চাই। শাহানা জানালো, সবকিছুই হবে, আস্তে আস্তে সবকিছুই হবে, তবে তোমার এই সমস্যাটা আগে সমাধান করা দরকার। তুমি আগে সুস্থ হও, ঠিক আছে? তোমার পায়ের ব্যথাটা তো মনে হয় সারেনি এখনো, তাই না? শুভ্র বলল, হ্যাঁ, সামান্য একটু আছে, আর ঘাটা প্রায় শুকিয়ে এসেছে, তবে তুমি এসবের জন্য কেন অপেক্ষা করছো? শাহানা বলল, সেসব তুমি বুঝবে না, আমি কি করতে চাচ্ছি সেটা আমি জানি, পরবর্তীতে কি করি সেটা শুধু তুমি দেখো, ঠিক আছে? শুভ্র বলল কি যে, আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি করতেটা চাচ্ছ কি? শাহানা আবার শুভ্রর ঠোঁটের মধ্যে ঠোঁট রাখলো। শুভ্র কোনো প্রশ্ন করলেই এটা করে শাহানা, এটা শাহানার একটা অভ্যাস। অভ্যাস নাকি বলতে পারবো না, তবে শুভ্র এটা খুব বেশি এনজয় করে, সেজন্য শুভ্র মাঝে মধ্যে আগ বাড়িয়ে একটু বেশি কথা বলতে চায়। ওসি সাহেব এবং এএসপি সাহেব চুপচাপ বসে আছেন। ঘটনা অনেক গভীর পর্যন্ত চলে গিয়েছে। এই মিডিয়ার কাছে কি খবর দিল সেটাই তারা বুঝতে পারছে না। মিডিয়ার কাছে খবর দিয়েছে হামিম। হামিম মানুষের বেশে মিডিয়ার কাছে গিয়ে এই খবরটা দিয়েছে, কারণ এটা শাহানার বুদ্ধি ছিল। এতদিন পর্যন্ত জিনদেরকে বোকা ভাবত শুভ্র, কিন্তু জিনেরা এত বেশিও বোকা না, এরা সবকিছুই করতে পারে। যেহেতু নিজেদের লোকের জন্য করবে, সেহেতু আরো বেশি করবে, সেটাই স্বাভাবিক। ওসি সাহেব এবং এএসপি সাহেব বসে বসে সেগুলোই ভাবছেন, কিন্তু কি করবে? কিছুক্ষণ বাদে কে একজন যেন এএসপি সাহেবের মাথায় জোর একটা থাপ্পড় মারল। তার মাথার টুপিটা খুলে নিচে পড়ে গেল। এএসপি সাহেব বুঝে ওঠার আগেই ধমাধম তার মাথায় থাপ্পড় পড়তে লাগলো। একটা অদৃশ্য হাত তাকে সমানে থাপড়ে যাচ্ছে। ওসি সাহেব বললেন কি যে, কি হয়েছে, কি হয়েছে, আপনি এরকম লাফাচ্ছেন কেন? এএসপি সাহেব বললেন, আরে কে যেন মানে মারতেছে। ওসি সাহেব বললেন, আপনি কি ফাইজলামি করতেছেন? কই, কারোই তো দেখি না। তারপর এসপি সাহেব বললেন, তুমি এখন এখান থেকে যাও, কারণ তার মান সম্মানের ব্যাপার, কি হচ্ছে এটা তার সাথে, হয়তো পাগল টাগল ভাববে। ওসি সাহেব সেখান থেকে বেরিয়ে গেল। বেরিয়ে যাবার পরে এসপি সাহেবের মাথায় সমানে থাপ্পড় করতে লাগলো এবং এসপি সাহেব বলতে লাগলেন, কে 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 মারছে, কে? এই থাপ্পড় আর কেউ না, জিনেরা মারছে, এবং এটা শাহানা জিনদেরকে শিখিয়ে দিয়েছে। ওসি সাহেব এসপি সাহেবের রুম থেকে বেরিয়ে আসলেন। বেরিয়ে এসে তার গাড়িতে উঠতে যাবে, তখন দেখে তার গাড়ির টায়ারকে পাঞ্চার করে দিয়েছে। সে জোরে জোরে চিৎকার করতে লাগলো। জিনেরা নিশ্চয়ই এই কাণ্ড করেছে, এবং ওসি সাহেব সেসব কিছুই জানেন না। এই ওসি এবং ঘুষখোর এএসপি দুজনেই খুবই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে চলেছে।
সবকিছু শাহানা করেছে। শুভ্র এখনো জিনের দেশে আছে, সেখান থেকে সে সুস্থ হয়ে কবে ফিরবে সেটা কেউ জানে না। শুভ্র বারান্দায় বসে আছে। কিছুক্ষণ পর শাহানা আসলো। এতদিন শুভ্র এখানে থেকে বোর হয়ে গিয়েছে, সে এখন পুরোপুরি সুস্থ। শাহানা বলল, কি করছো শুভ্র? শাহানা শুভ্রকে জড়িয়ে ধরল। শুভ্র বলল কি যে, আমি অনেকদিন বাড়িতে যাই না। আর কতদিন? প্রায় 1.5 মাস তো হতে চলল। শাহানা বলল, আজকে তোমাকে নিয়ে যাব ভেবেছি, কিন্তু যাবার আগে কিছু কাজ বাকি আছে। তুমি তোমার বাবা মার সাথে দেখা করবে বলেছিলে না? তোমার বাবা মাকে এখানে নিয়ে এসেছি। শুভ্র বলল, কিভাবে নিয়ে আসলে? আর এটা তো তোমাদের দেশ, জিনের দুনিয়া, তাই না? তখন শাহানা বলল, ওইটা নিয়ে তোমার ভাবতে হবে না। তোমার বাবা মা যেখানে থাকতো সেখানে গিয়ে আমি তাদেরকে বলেছি যে আমি তাদের পুত্রবধূ এবং তাদের ছেলে ঠিকঠাক আছে। তারা প্রথমে বিশ্বাস করতে চায়নি, পরে আমি যখন নিয়ে আসলাম তখন বিশ্বাস করেছে। ড্রয়িং রুমে বসে আছে, চলো দেখা করবে। শুভ্র শাহানার সাথে গেল, গিয়ে দেখলো তার বাবা মা বসে আছে। শুভ্র এতদিন পর তার বাবা মাকে দেখে জড়িয়ে ধরল। তার বাবা মা তো ভেবেছিল যে শুভ্র মারা গিয়েছে। শুভ্রর বাবা মা শুভ্রকে দেখে ভীষণ খুশি হলো, অনেকক্ষণ কান্না করলো জড়িয়ে ধরে। এরপর সবাই হাসি হাসি মুখ। শুভ্রর মা দেখে বলল, মেয়েটাকে তো আমার খুবই পছন্দ হয়েছে। এত সুন্দর মেয়ে কোথা থেকে পেলি? তোর কপালে যে এত সুন্দর মেয়ে হবে সেটা তো আমি কোনোদিন ভাবিনি রে। শুভ্র বলল কি যে, হয়তো আল্লাহই মিলিয়ে দিয়েছে। আচ্ছা, ওকেই তোমার পরিচয় দিয়েছে? তখন শুভ্রর মা বলল, না, ও আমাদের বাড়িতে গিয়ে বলল কি যে, একটা গাড়িতে উঠুন। আমরা গাড়িতে উঠলাম, এরপর এখানে নিয়ে এসেছে। আমার কাছে খুবই অদ্ভুত লাগছে জায়গাটা, এটা কোন জায়গা? শুভ্র তখন শুভ্রর মাকে বলল, তুমি হয়তো তোমার পুত্রবধূকে চিনতে পারোনি, ও কিন্তু কোনো মানুষ না। এসব বিষয় নিয়ে তোমার কোনো আপত্তি নেই তো? শুভ্রর মা বলল, মানুষ না মানে? তখন শাহানা বলল, আম্মু আমি বলছি, আমি হচ্ছি একটা পরী, ডানাওয়ালা পরী। আপনাদের ধর্মের যে জিন আছে না, জিন জাতিদের কথা শুনেছেন, তাদেরই মেয়ে রূপ। শুভ্রর মা খানিকটা ভয় পেল। শাহানা তার হাত ধরল, বলল কি যে, আম্মা আপনি ভয় পেয়েন না, আমরা আপনাদের কোনো ক্ষতি করব না। আমি শুভ্রকে এরকম আহত অবস্থায় পেয়েছিলাম, আপনার ছেলেকে যেহেতু বাঁচিয়েছি, আপনাদেরও সারা জীবন সেবা দিয়ে যাব। শুভ্রর মা খানিকটা স্বস্তি বোধ করলেন। ওসি সাহেব হাঁটতে হাঁটতে বাড়িতে চলে এসেছে। বাড়িতে আসার পর তার মেজাজ খারাপ। সে ঘরে ঢুকেই বউকে একটা থাপ্পড় মারল। এর কিছুক্ষণ পরেই সমানে তার মাথায় থাপ্পড় পড়তে শুরু করলো। এই জিনেরা এই কাণ্ড ঘটাচ্ছে। ওসি সাহেব যখনই উঠে বসতে যায় তখনই তার মাথায় সমানে থাপ্পড় পড়ে। ওসি সাহেব কী করবেন কিছুই বুঝতে পারছেন না। সে দ্রুত বাথরুমে প্রবেশ করলো এবং বলল, কে কে? বারবার খালি এই কথাই বলছিল। ওসি সাহেব যেখানেই যান না কেন, থানায় যান, বাসায় থাকেন, যেখানেই যান না কেন, কতক্ষণ পর পর তার মাথায় কেউ একজন থাপ্পড় মারে এবং বলে ওঠে, কে? থানার সবাই দেখে হাসাহাসি, বাইরের সবাই দেখেও হাসাহাসি। এরকমভাবে 2-3 দিন চলতে লাগলো। সবাই ওসি সাহেবকে পাগল বলতে লাগলেন। এএসপি সাহেবের ঠিক একই অবস্থা। বাসায় বা অফিসে যেখানেই যান না কেন সেখানেই তার সাথে এরকম ঘটে। সে হচ্ছে সার্কেল অফিসার। সে ওসিদের সাথে সম্পর্ক ভালো। প্রত্যেক থানার ওসির সাথে প্রচুর পরিমাণ ঘুষ খেয়েছে। ঘুষ খেয়ে কোটি কোটি টাকার সম্পত্তি করেছে, অবৈধ সম্পত্তি। এই সম্পত্তি ভোগ করে যেতে পারবে তো, যেভাবে জিনারা তার পিছু লেগেছে। এসপি সাহেব বললেন, আমার কাছে আসবা না, কেউ আসবা না। সবাই ভাবলো এরা পাগল হয়ে গিয়েছে, এরা দুজন এমন করছে কেন, এদেরকে ডাক্তার দেখানো উচিত। তারপর এসপি সাহেব নিজেকে ঘরবন্দি করে বসে থাকলেন, কিন্তু তার থাপ্পড় লাগাটা কোনোভাবেই যাচ্ছে না। কে বা কারা তাকে চুপি চুপি থাপ্পড় মারে। রাত্রেবেলা ঘুমাতে গেলে গা থেকে লেপটিনে নিয়ে ফেলে দেয়, আবার গায়ের উপর পানি ঢেলে দেয়। এ কেমন বিড়ম্বনা! এ তো খুবই কঠিন যাত্রার মধ্যে দিয়ে যাচ্ছে। কারণ এরকম যেতে থাকলে তো ঘুমাতেও পারবে না আর বেঁচে থাকতেও পারবে না। সবাই একদম খুবই দুশ্চিন্তার মধ্যে পড়ে গেল। ওসি সাহেব এসপির সাথে দেখা করে বললেন, এসব কি হচ্ছে আমাদের সাথে? তখন এসপি সাহেব বললেন, এটা আমাদের পাপের শাস্তি মনে হয়। এরপর কিছুক্ষণ পরে 2জন দ্রব্য শক্তি তাদের সাথে কথা বললেন কি যে, তোদেরকে ঘুমাতে দিব না, তোদের জীবন একদম তছনছ করে দিব। এই কথা শোনার পরে তারা ভয় পেয়ে গেল, কারণ একটা দৈব্য শক্তি কথা বলছে। বিষয়টা খুবই চাঞ্চল্যকর বিষয়। কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু কথা বলছে এবং সমানে থাপ্পড় পড়ছে। তারা দুজন বলল, আমাদেরকে ছেড়ে দাও, কি করলে আমাদেরকে ছেড়ে দিবা? আমাদেরকে ছেড়ে দাও, মাফ করে দাও, কি করলে ছেড়ে দিবা? এগুলো বলতে লাগলো। জিনের সর্দার শাহানার বাড়িতে 2জন তদারকি জিন পাঠিয়েছে, এখানে কোনো মানুষ থাকছে কিনা সেটা দেখার জন্য।
হামিম সেখানে এসে বলল, কই, কোথাও কেউ নেই। জিনের সর্দার যে দুজন লোক পাঠিয়েছে তারা কোথাও খুঁজে কোনো মানুষ পেল না, কারণ এইখানে মানুষ প্রবেশ নিষেধ। যদি প্রবেশ করে তাহলে যে আনবে তাকে কারাদণ্ড ভোগ করতে হবে। কোথাও কোনো মানুষ পাওয়া গেল না। হামিম খুব বুদ্ধি করে এখান থেকে ওদেরকে সরিয়ে দিয়েছে এবং দূরে কোথাও পাঠিয়ে দিয়েছে। যদি দেখা যেত তাহলে তাদের তো খবর ছিল। হামিম তাদেরকে বিদায় দিয়ে আকাশে উড়াল দিল এবং কিছুক্ষণ পরে সেই বাড়ির ছাদে ল্যান্ড করলো, যেখানে শাহানা এবং শুভ্র আছে। শুভ্র শাহানার কোলের উপর শুয়ে আছে। ঠিক তখনই হামিম তাদের রুমে প্রবেশ করলো এবং প্রবেশ করে বললই, উফ দিদি, তুই এগুলা কি করিস, আগে বলবি না? তখন শাহানা বলল, তোর উচিত দরজা নক করে ভেতরে ঢোকা, ম্যানার শিখিস নি। হামিম বলল, চুপ থাক, তোরা এখানে এরকমভাবে বসে আছিস কেন? তোদের কি কোনো কাজ নেই? তখন শাহানা বলল, আমি ওকে বিয়ে করব, ও তোর দুলা ভাই। হামিম বলল, এসব আমি আগে থেকেই জানতাম। তোমার যে মনে কি চলে সেটা আমি নিজেই বুঝতে পারিনি এতদিন। তবে যাই হোক, দুলাভাই হিসেবে ওকে আমার পছন্দ হয়েছে, একদম সাহসী লোক। এই বিষয়টা বাবা মাকে জানানো উচিত, কি বলিস? শাহানা বলল, আব্বা আমাকে যদি এই বিষয়টা জানাই তাহলে তারা কখনোই মেনে নিবে না। তুই আমার বিয়ে হিসেবে সাক্ষী থাকিস, আর ওর বাবা মা তো আছেই, তাইলেই তো হইল, তাই না? তখন ও বলল কি, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তবে বাবা মা পরবর্তীতে জানতে পারলে সমস্যা করবে না? হামিম বলল, সমস্যা করবে না, আমি আছি না, চিন্তা করিস না। তারপর ওই দিনই শাহানা এবং শুভ্রর বিয়ের আয়োজন করা হলো ওই বিল্ডিংয়েই, কারণ তাদেরকে আর দেরি করাতে চায়নি। শুভ্র শাহানাকে নিজের করে পেতে চায়, সেজন্য তাদের প্রস্তাবে রাজি হয়ে গেল। শত শত জিন তাদের বাড়িতে ফুল দিয়ে সাজালো এবং নানান ধরনের আদ্য এবং অনুষ্ঠান করতে লাগলো। তাদের ওইখানে খুবই অদ্ভুত রীতিনীতির সাথে বিবাহ হয়। তবে হামিম চালাকি করে শাহানার মাকে বিষয়টা জানিয়ে দিয়েছিল। পরবর্তীতে ওই দিন রাত্রেবেলায় হামিমের মাকে, মানে হামিম এবং শাহানার যে মা ছিল, তাকে এখানে নিয়ে আসে এবং তার কোনো আপত্তি ছিল না, কারণ ছেলেও তাদের পছন্দ ছিল। এবং সবার সাথে যখন কথা বলল, মানে শুভ্রর বাবা মার সাথে, তখন তারা বুঝতে পারল যে শুভ্ররা খুবই ভালো এবং এতদিন যাবৎ তারা এরকম একটা ছেলেই খুঁজছিল যে কিনা শাহানাকে অনেক সুখী রাখবে। তবে এখানে একটা বিষয় কিন্তু থেকেই যায়, কারণ মানুষ এবং জিনেদের আয়ুকাল একরকম থাকে না, তাদের আয়ুকাল একটু ডিফারেন্ট হয়। সেটা নিয়ে শঙ্কায় ছিল, কিন্তু যেহেতু দুজন দুজনকে ভালোবাসে সেহেতু এদের দুজনকে আলাদা করা ঠিক হবে না। ওই রাতে মহা ধুমধাম করে শুভ্র এবং শাহানার বিয়ে হলো। তারা দুজন একে অপরকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসে, খুব বেশি ভালোবাসে। তাদের দুজনকে যখন বাসর ঘরে রাখা হলো, তারা দুজন একে অন্যদিকে তাকিয়েছিল এবং তারা দুজন বিশ্বাস করতে পারছিল না যে তারা এখন বিবাহিত। এবং সেখান থেকে তাদের মধুর রাত শুরু হলো। ওই দিন খুব ধুমধাম করে তাদের বিয়ে হলো এবং 2-3 দিন তারা ওইখানেই থাকলো। শাহানা বিষয়টা ভেবে কুল পাচ্ছে না যে সে তার পছন্দের মানুষকে বিয়ে করে ফেলেছে, কিন্তু শুধুমাত্র এখানে থাকলেই চলবে না। ওদের দুজনের পিছনে যে জিনগুলো লাগানো হয়েছে তাদেরকে বলতে হবে যে টর্চারের পরিমাণ আরও বাড়িয়ে দেয়। ওরা বলতে লাগলো, আমাদের কি করলে তোমরা ছেড়ে দিবে? তখন ওইখানের জিনগুলো বলল, তোরা আমার বন্ধুর সাথে কথা বল, ও যদি তোদেরকে মাফ করে দেয় তাহলে তোদেরকে মাফ করে দিব। তখন হামিম সেখানে প্রবেশ করলো এবং বলল, তোরা শুভ্রর সাথে যেসব কাণ্ড করেছিস আর এলাকার মানুষদেরকে টাকা নিয়ে যেভাবে তাদের কাজ করিস, তাতে তোদেরকে ছাড়া উচিত না। এসপি সাহেব এবং ওসি সাহেব দুজনেই এক জায়গায় বসে আছে এবং বলছে, আমাদেরকে মাফ করে দিন, আমাদেরকে কি করলে আপনারা মাফ করবেন? তখন হামিম বলল, সমস্ত অপরাধ মিডিয়ার সামনে গিয়ে কনফেস করবি, যদি করতে পারিস তাহলেই কেবলমাত্র তোদেরকে ছাড় দিব। তখন তারা বলল, এগুলো করলে তো আমাদের ক্যারিয়ার মান সম্মান এমনিতেই নষ্ট হবে, তার থেকে বরঞ্চ তোমরা আমাদেরকে মেরেই ফেলো, সেটাই ভালো হবে। তখন হামিম বলল, সে কিন্তু তখন অদৃশ্য অবস্থায় সেখানে তাদের সাথে কথা বলছে। হামিম বলল, তোদের মান সম্মান বলে কিছু আছে রে শয়তানের বাচ্চা, তোরা তো একদম নিম্ন জাতের মানুষ, তোরা এত পরিমাণ নিকৃষ্ট যে তোদের প্রতি কোনো মানুষের প্রতি তোদের কোনো মায়া দয়া কিচ্ছু নেই। তোরা আবার মান সম্মানের কথা কিভাবে বলিস? তুই যাবি নাকি অত্যাচারের পরিমাণ আরও বাড়াবো? আমরা কিন্তু জিন, আমরা চাইলে যে কোনো কিছু করতে পারি,
নিয়ে একদম আফ্রিকার জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে আসবো। তারা দুজন ভীষণ ভয় পেয়ে গেল যখন শুনলো যে এরা আর কেউ নয়, এরা হচ্ছে জিন। ওরা দুজন ভাবতে লাগলো শুভ্র জিন কোত্থেকে পেল। তখন বলল, আমাদের কিছুদিন সময় দিন, আমাদের ভাবতে দিন। তখন হামিম বলল, ভাবার কোনো কিছু নেই, তুই এখনই যাবি এবং এখনই সবার সামনে কনফেস করবি যে তোরা এই কাণ্ড ঘটিয়েছিস। তারা এটা করতে রাজি হয়ে গেল। শুভ্র এবং শাহানা বিছানার উপর শুয়ে আছে। শুভ্র শাহানার বুকের উপর মাথা দিয়ে শুয়ে আছে। কিছুক্ষণ পর দরজায় টোকা পড়ল। শুভ্র উঠে যেতে মন চাচ্ছে না। শাহানা বলছে, এখন যেতে হবে না, আমি তোমাকে যেতে দিব না, তোমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকবো। শুভ্র বলল, কে এসেছে দেখতে তো হবে, বাবা মা তো আসতে পারে, আর তোমার মা তো 2-3 দিন যাবত এখানেই আছে, তার সাথে আমি কথাও বলিনি, তাকে দেখতেই আমার জন্য কেমন লাগে, তোমার মতো লাগে, একদম 6 ফুট লম্বা। সেদিনকে আমি তোমার মাকে ওই ঘরের মধ্যে দেখেছিলাম, তারপর থেকে আমার কেমন কেমন তাকে লাগে, তোমার থেকে এত লম্বা। তখন শাহানা বলল, হ্যাঁ অনেক লম্বা এবং মা অনেক সুন্দরীও বটে। শুভ্র বলল, তা অবশ্য ঠিক। শুভ্র উঠে গিয়ে দরজা খুলল, দেখলো হামিম দরজার সামনে দাঁড়িয়ে আছে। তখন সে ভেতরে প্রবেশ করলো এবং বলল, পুলিশ বেটারা মিডিয়ার সামনে কনফেস করতে রাজি আছে, আমি সমস্ত কিছু নিয়ে আসছি। এটা বলে হামিম সেখান থেকে চলে গেল সমস্ত মিডিয়াকে একত্রিত করতে। তারা দুজন রাজি হয়ে এক জায়গায় চুপচাপ বসে আছে। শাহানা এবং শুভ্র উঠে ড্রয়িং রুমে গেল। সেখানে দেখলো তাদের বেয়াই এবং বেয়ান দুজনে বসে কথা বলছে। তারা ভীষণ হাসি তামাশা করছে। এসব দেখে শুভ্রর মনে মনে ভাবতে লাগলো, এত সুখ তার কপালে সইবে তো। সবকিছু দেখে শুভ্রর অনেক ভালো লাগছিল। শুভ্রকে দেখিয়ে শুভ্রর শাশুড়ি বলল, আরে বাবা আসো, বসো এখানে। তখন শাহানা বলল, না মা, আমাদের বসলে চলবে না, আমাদের একটু অন্য জায়গায় যেতে হবে, তুমি বাড়িতে চলে যাও। বাবা তোমাকে অনেকদিন ধরেই দেখেনি, এখানে যে এসেছ সেটা বাবা নিশ্চয়ই জানে, তাই না? আর আমরা আমাদের কাজটা মিটিয়ে ওইখানে আসছি। ওইখানে আসার পর সমস্ত ঘটনা তোমাকে বলবো, আর বাবাকে একটু বুঝিও যখন আমাদেরকে দেখবে, ঠিক আছে? তখন ও তার মা বলল, কি আচ্ছা ঠিক আছে। এবং শুভ্রর বাবা মা এবং শাহানা তিনজনই সেই ডিমলাতে চলে গেল যেখানে তারা থাকতো। শুভ্রতার রুম অনেকদিন পরে খোলা দেখে কনস্টেবল রামলাল গিয়ে দেখলো শুভ্র তার ঘরে বসে আছে। কনস্টেবল রামলাল দেখে ভীষণ জোরে চিৎকার দিয়ে উঠল এবং বলল, শুভ্রবাবু, আপনি তো মারা গিয়েছেন, সবাই তো কানাঘুষা করছে যে আপনি মারা গিয়েছেন, আপনি এখানে কিভাবে আসলেন? আপনাকে তো দেখে ভীষণ ভয় পেয়েছি আমরা। ঘরের ভিতরে দেখলো একটা মেয়ে বসে আছে, শুভ্রর বাবা এবং মা বসে আছে। কনস্টেবল রামলাল বললেন, শুভ্রবাবু, আপনি বিয়ে করেছেন? শুভ্র তখন বলল, রামলাল, তুমি একটুও বদলালে না, তাই না? হ্যাঁ, আমি বিয়ে করেছি, আর এটা হচ্ছে তোমাদের ভাবি, আর আমার বাবা মাকে তুমি চেনোই, তাই না? রামলাল ঘরের ভিতর প্রবেশ করলো, বলল, স্যার, আপনি এই কদিন কই ছিলেন? শুভ্র বলল, তুমি জানতে পারবে, সব কিছুই জানতে পারবে, একটু অপেক্ষা করো, তারপর সব জানতে পারবে। তারপর রামলাল চলে গেল এবং গিয়ে সবাইকে খবর দিল। কিছুক্ষণের মধ্যেই শুভ্রদের যে ঘর ছিল, কোয়ার্টার ছিল, সেই কোয়ার্টারের মধ্যে একটা হইচই পড়ে গেল। আশেপাশে সবাই এসে শুভ্রদেরকে কংগ্রাচুলেশন করতে লাগলো। হামিম সবার সামনে বসে আছে এবং হামিমকে তারা দুজন দেখতে পাচ্ছে, কারণ এতক্ষণ তারা দুজন দেখতে পায়নি। হামিম খুব ভয়ঙ্কর চেহারা নিয়ে তাদের সামনে বসে আছে এবং ইশারা দিচ্ছে সবকিছু কনফেস করতে। সমস্ত মিডিয়া তাদের সামনে বসে আছে। ওসি সাহেব এবং এসপি সাহেব দুজনে তাদের বক্তব্য রাখলেন এবং সমস্ত ঘটনা বললেন যে তারা কিভাবে ঘুষ নেয়, টাকা ভাগ বাটোয়ারা করে এবং তারা কিভাবে শুভ্রকে হত্যা করতে চেয়েছিল এবং তারা বলেছে যে শুভ্রকে তারা হত্যা করে ফেলেছে। কিছুক্ষণ পর শুভ্র সেখানে প্রবেশ করলো এবং বলল, হত্যা করতে পারেনি, আমাকে অল্পের জন্য বেঁচে গিয়েছি। তারপর শুভ্রকে মিডিয়ার সামনে বসানো হলো এবং তাদের কালোবাজারির সমস্ত ঘটনা বলা হলো। তারা এতক্ষণ কিছুটা হাইড করে গিয়েছিল, কিছুটা না, অনেকটা হাইড করেছিল। শুভ্র বলার পরে সবাই তাদেরকে ছিছি করতে লাগলো এবং তাদেরকে বরখাস্ত করা হলো এবং পুলিশে কাস্টাডিতে আটকানো হলো। শুভ্রকে দেখে সবাই খুশি, কারণ তার মতো অফিসার খুব বেশি হওয়া দরকার। কিছুক্ষণ বাদে শুভ্রর সিনিয়র অফিসার এসে বলল কি যে, তুমি আজকে থেকে এসআই নয়, তুমি আজকে থেকে ওসিতে কনভার্ট হলে এবং তোমার পোস্টিং পুনরায় ঢাকাতে দেওয়া হলো
এই কথা শুনে শুভ্র খুশি হয়ে গেল, কারণ শুভ্রর এখানে থাকতে ভালো লাগে না, আর সে একজন ওসি হয়ে গিয়েছে। এখন তো তাকে আর কে পায়। শুভ্র একজন সৎ এবং ভালো অফিসার। তারপর তাদের দুজনকে সেখান থেকে কাস্টাডিতে নেওয়া হলো। হামিম শুভ্র সেখান থেকে বেরিয়ে আসলো। তারপর কেটে গেল বেশ কয়েকটা মাস। শুভ্র এবং শাহানা এক জায়গায় বসে আছে। সেই জায়গাটা শাহানাদের বাড়িতে, মানে জিনের দুনিয়ায়। শাহানার বাবার সামনে শুভ্র বসে আছে এবং বলছে, তুই এই মানুষের বাচ্চাটাকে বিয়ে করেছিস? তোর এত বড় সাহস, আমাদের কাউকে কিছু না বলে? তোর মা জানে না, তোর ভাই জানে না, তুই এগুলো কি করেছিস? শাহানা তখন চুপি চুপি মিটির মিটির করে হাসছে।